প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি সিলেবাসের বেশ দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তাই সবাইকে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই এমবি কোচিং ক্লাসের আজকের যে আপার প্রাইমারি ক্লাস, সেখানে সবাইকে স্বাগত। আজকে আমাদের যে আপার প্রাইমারি ক্লাসগুলো চলছিল, এই যেটা প্রথম যে ইউনিট আমরা পরপর যে সিলেবাস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদের এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন, এই যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, এই সিলেবাসের সমস্ত টপিকগুলো আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো আমাদের হয়েছিল সেখানে আমরা কমপ্লিট করেছি। এখন এইগুলো কমপ্লিট করার পরেও আমার মনে হয়েছে যে এই সিলেবাসের দুটো আসপেক্ট, এই সিলেবাসের দুটো দিক বা দুটো জায়গা, দুটো টপিক যাই বলি না কেন, সেই দুটো বোধহয় আমাদের এখনো পর্যন্ত পড়া হয়নি। সেটা বোধহয় আমাদের পড়া দরকার, জানা দরকার বিশেষ করে। সেই জন্য এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশনের যে দুটো টপিক, মূলত সেই দুটো টপিক যদি না পড়ে যায়, কখনো কখনো ওখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসে। সেই উদ্দেশ্যে আমরা এই টপিক দুটোকে আজকে রেখেছি। সেখানে এই যে টপিক গুলো, একটা হচ্ছে আমাদের ডোমেন অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীর শিক্ষার যে তিনটি ক্ষেত্র, তিনটি যে দিক আছে, সেই দিকগুলো আমাদের জানা দরকার। এবং আমাদের আরেকটা জিনিস জানা দরকার, যেটা দেখো তোমাদের এই সিলেবাসের কোথাও নেই, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন। ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ এডুকেশন অর্থাৎ দার্শনিক যে ভিত্তি, যেখানে তোমরা যখন বিপিএড করেছিলে তোমরা নিশ্চয়ই পড়েছিলে আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রাগমাটিজম, এক্সিস্টেন্সিয়ালিজম। এই বিষয়গুলো বোধহয় তোমাদের সেই জায়গাগুলোকে জানা দরকার। যদি না জানা হয়, অনেক সময় আমাদের সেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসলে আমরা বোধহয় সেগুলোকে করতে পারবো না। সেই উদ্দেশ্যে আজকে ফার্স্ট আমরা শুরু করব এই যে শারীর শিক্ষা, যা ফিজিক্যাল এডুকেশন। আমরাকে বলি যে ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্য হচ্ছে কি হলিস্টিক ডেভেলপমেন্ট। ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্য কি হলিস্টিক ডেভেলপমেন্ট বা অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি। তাহলে এই যে সেখানে কি করছে, সেখানে ফিজিক্যাল এডুকেশন প্রত্যেকটা ব্যক্তিকে কি করছে, ফিজিক্যালি শুধুমাত্র যে তার যে ডেভেলপমেন্ট হচ্ছে এমন না, সেই সাথে সাথে তার ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি, ইমোশনালি সমস্ত দিক দিয়ে সার্বিকভাবে বিকাশ করে একটা হলিস্টিক মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করে। এখন এই অলরাউন্ড যে ডেভেলপমেন্ট যে ঘটছে, এই ঘটানোর জন্য যে সার্বিক বিকাশ, এই যে হলিস্টিক ডেভেলপমেন্ট, যে কথাটাকে আমরা বারবার বলি, এই হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটবে একটা শিশুর মধ্যে কিভাবে ঘটে, তার মূলত তিনটি ক্ষেত্র, তিনটি দিকের উপর ডিপেন্ড করে। থ্রি ডাইমেনশন বা থ্রি ডোমেন আমরা যাকে বলি। একটা হচ্ছে কগনিটিভ ডোমেন, আর একটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, আর একটা হচ্ছে সাইকোমোটর ডোমেন। কিছু না, কগনিটিভ মানে জ্ঞানমূলক ক্ষেত্র, অ্যাফেক্টিভ মানে হচ্ছে ভাবমূলক ক্ষেত্র, আর সাইকোমোটর মানে হচ্ছে চলনমূলক ক্ষেত্র। চলনমূলক মিন্স এই যে মোটর মুভমেন্ট আমরা যেগুলোকে করছি। এখন এই ভাবনাটা এলো কোথা থেকে, এই ভাবনাটা কে দিল, সেটা আমাদের জানা দরকার। এই যে ডোমেনের কথা আমরা বললাম, এই যে হলিস্টিক ডেভেলপমেন্টে পৌঁছাতে আমাদেরকে সাহায্য করছে, এই যে কনসেপ্ট, এই ব্যাপারটাকে ফার্স্ট যে দিয়েছিল সেটা হচ্ছে বুম, BLOOM, বুম। কত সালে দিয়েছিল? 1956। এখন এই বুমের পুরো নাম কি? বেঞ্জামিন বুম। তিনি কি ছিলেন? তিনি একজন ছিলেন বিখ্যাত একজন মার্কিন কি বলবো মনোবিজ্ঞানী, যিনি হচ্ছে এডুকেশনাল সাইকোলজিস্ট তিনি ছিলেন। তিনি কি করেছিলেন, যে একটা মানুষের মধ্যে এই যে সার্বিক বিকাশ করার জন্য একটা ক্লাসিফিকেশন করেছিল বা এই তিনটে ডোমেনের কথা বলেছিল, যে এই ডোমেনটাকে আমরা একত্রে অনেক সময় কি নামে পরিচিত? ব্লুম ট্যাক্সোনমি। ব্লুম ট্যাক্সোনমি নামে পরিচিত। এখন এই ব্লুম ট্যাক্সোনমি তাহলে সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমরা কারণ প্রিভিয়াস ইয়ারের যে WBSLST যে পিজি স্কেলের যে পরীক্ষা হলো, সেখানে আমরা দেখেছিলাম যে বোতচারী জনক যে গুরুসদয় দত্ত, তার জন্মের ইয়ার দিয়েছিল। সেই জন্য এই যে ব্লুম ট্যাক্সোনমি বা এই যে ব্লুম যে এই থ্রি ডোমেন দিয়েছিল, তার সম্পর্কে ছোট্ট একটু জানা। এই ব্লুম আমরা কি বললাম, দুটো কথা বলেছিলাম। কোথাকার একজন সাইকোলজিস্ট ছিলেন? মার্কিন একজন এডুকেশনাল সাইকোলজিস্ট ছিলেন। তিনি জন্মেছিলেন কত সালে? ফেব্রুয়ারি
1913 থেকে তার মৃত্যু হয়েছিল 13 সেপ্টেম্বর 1999। তাহলে দেখো তার জন্ম এবং তার মৃত্যু সাল এখানে দেওয়া আছে। এখন তিনি এই যে শিক্ষার যে উদ্দেশ্য, শিক্ষার যে লক্ষ্য, সার্বিক যে বিকাশ বা একটা লার্নিং কে যে মাস্টারি পর্যায়ে নিয়ে যাওয়া, এই জন্য তার যে শেখার যে ধরন বা শেখার যে মাত্রা বা হলিস্টিক ডেভেলপমেন্টকে ভালোভাবে বোঝার জন্য তিনি শেখার ধরনকে 3 ভাগে ভাগ করেছিল: কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর। এখন ধীরে ধীরে কগনিটিভ ডোমেন বা এই যে জ্ঞানমূলক ক্ষেত্র আমরা বলছি, সেই কগনিটিভ ক্ষেত্র, জ্ঞানমূলক ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? এখন এই কগনিটিভ ক্ষেত্র, এখানে অনেকগুলো কথা লেখা আছে, আমরা তোমাকে একটু যদি গল্পের মতো করে বলি। এই কগনিটিভ মিন্স কগনিটিভ, যেখানে থিঙ্কিং, যেখানে তুমি কিছু তোমার বুদ্ধিমত্তা, তোমার জ্ঞান, তোমার মেন্টাল স্কিল, সেগুলোকে তুমি কি করছো, সেগুলোকে তোমার বিকাশের সাথে কতটা সঙ্গে যুক্ত, সেগুলোকে তুমি জানছো যে তোমার জ্ঞান কতটা, তোমার বুদ্ধি কতটা, এখানে তুমি যেটা চিন্তা করছো, তোমার যে চিন্তা শক্তি, তোমার যে বোঝা পড়ার ক্ষমতা কতটা, তুমি যে জ্ঞানগুলো, নলেজটাকে যে অর্জন করছো, সেই নলেজটাকে তো তুমি আগে কিছু শুনছো, শুনে সেটাকে বিশ্লেষণ করছো, করে সেটাকে তুমি বোঝার চেষ্টা করছো। তাহলে কগনিটিভ ডোমেনে মানে কি, ধরো এখানে যদি তোমাদেরকে বলা হয় যে আমরা যখন ফিজিক্যাল এডুকেশনে বিভিন্ন রকম খেলাধুলার নিয়ম কানুন, কৌশল, পরিকল্পনা ইত্যাদি শিখি না, শেখার জন্য প্রথমে কি হয়, সেই নলেজটাকে তুমি আগে পড়ছো, পড়ার পরে সেটাকে তুমি প্রসিড করছো, তারপরে সেটাকে অ্যাকসেপ্ট করছো, বিশ্লেষণ করে বুঝছো। তাহলে এর মাধ্যমে কি হয়, আমাদের মধ্যে যে এই যে চিন্তা শক্তি, আমরা সেগুলো কি করি, অ্যানালিসিস করি, করে একটা ডিসিশন নিতে আমাদেরকে সাহায্য করে। এটা হচ্ছে মূলত আমাদের কগনিটিভ ডোমেন। এখন আমরা যদি একটু এক্সাম্পল দিই, যে নোয়িং দ্য রুলস অফ ব্যাডমিন্টন অর ভলিবল, এই যে ফুটবলের নিয়ম জানা, তার জন্য কি হবে, নলেজ, সেটা আমাদেরকে পড়তে হবে, সেগুলোকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বা আন্ডারস্ট্যান্ডিং হাউ টু কিপ স্কোর ইন ফুটবল, কিভাবে আমরা ম্যাচে আমরা ফুটবলের স্কোর করব, সেই কৌশল সম্পর্কে সঠিকভাবে বুঝতে সাহায্য করবে। তাহলে এই যে এটা কোন স্টেজে করবে, কগনিটিভ স্টেজ। আর কি করবে, এক্সপ্লেনিং হোয়াই টিম ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট, একটা দলগত টিম কেন ইম্পর্টেন্ট, কেন টিমের মধ্যে গ্রুপ ডাইনামিক থাকা দরকার, তার ফলে আমাদের বেনিফিট কি হবে, সেটা আমাদেরকে জানা দরকার, সেটা জানতে কে সাহায্য করবে, জ্ঞানমূলক স্টেজে, যেখানে তুমি নলেজটাকে অ্যাচিভ করছো। আর কি করবো, প্ল্যানিং ফর ওয়ার্ম আপ আর প্র্যাকটিস সেশন। এখন এই ওয়ার্ম আপ বা প্র্যাকটিস সেশন কি করবো, কোনো একটা ট্রেনিং এর আগে আমরা করব, কেন এটা করলে আমাদের এটা ডেভেলপ হয়, আমাকে সেই যে আমি কাজটাকে করব তার জন্য আমাকে উপযুক্ত করছে, এই যে নলেজটা আমাদের, এই যে আমাদের কোনো একটা কাজের আগে নিজেকে প্রস্তুত করতে হবে, এই নলেজটা কোন স্টেজে জানবো, কগনিটিভ স্টেজে। তাহলে এখানে এই যে ব্লুম ট্যাক্সোনমি, সেখানে তার এই যে শেখার যে স্তরকে কতগুলো, প্রায় হচ্ছে, তো কেউ জয়েন করতে চাইছে, তার যে শেখার স্তরকে এখানে প্রায় 6টা ক্যাটাগরিতে ভাগ করেছিল, 6টা স্টেজকে বলেছিল। সেগুলো কি কি, এখানে দেখো 6টা লেভেলের কথা বলেছিল। ফার্স্ট হচ্ছে কি, নলেজ, প্রথম লেভেলটা কি, নলেজ। এখানে কি করব, এখানে যে খেলার যে নিয়ম কানুন, তথ্য বা বিভিন্ন শব্দগুলোকে মনে রাখা, রিমাইন্ড করা, ফুটবলের নিয়ম কানুন, রুলস ইত্যাদি বিষয়গুলো স্টেজে যাবে। আর কি করবে, এরপর হচ্ছে কম্প্রিহেনসিভ মানে ভালোভাবে সেটাকে বোঝা, যে ধরো ফুটবলে অফসাইড কি করা হয়, পেনাল্টি কি কখন হবে, হ্যাঁ, কখন রেফারি হলুদ কার্ড দেবে, কখন রেফারি লাল কার্ড দেবে, এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করা, তোমার মাইন্ডে সেটাকে বোঝা। তারপরে কি হবে, সেটাকে অ্যাপ্লিকেশন করব, প্রয়োগ করব, আমি যেটা শিখলাম, যেটা বুঝলাম, এখন সেটা ডিউরিং ইউর ম্যাচ চলাকালীন সেই যে বোঝা বা সেই যে জানা, সেটা কি করব, অ্যাপ্লিকেশন করব। এই যে তুমি যে একটা খেলার আগে যে স্ট্র্যাটেজি আমরা তৈরি করি, সেটা আমার কি কোন স্টেজ হয়, কগনিটিভ স্টেজে। কগনিটিভ স্টেজে তুমি কিছু কি করছো, কোনো কিছুকে নলেজকে তুমি জ্ঞানটাকে অর্জন করলো, সেই অর্জন জ্ঞানটাকে কি করবো, এবার আমাকে ডিউরিং ইউর কম্পিটিশন, ডিউরিং ইউর ম্যাচ, সেই যে স্ট্র্যাটেজি, সেই যে প্ল্যান, সেটাকে তুমি অ্যাপ্লিকেশন করবো। তারপরে কি আছে, অ্যানালিসিস করতে বলেছে। অ্যাপ্লিকেশন মানে সেই যে তথ্যগুলো তুমি যেগুলোকে নলেজটাকে যে ডেভেলপ করেছি, সেইগুলোকে এবার বিশ্লেষণ করব, যে ঠিকভাবে আমি কোন টাইমে কিভাবে দেব, কোন কৌশলটা আমি যদি ঠিক মতো করি তাহলে আমার কাছে বেটার আমি রেজাল্ট পাবো। তাহলে সেটাকে আমাদেরকে সঠিকভাবে আগে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করার পরে সিনথেসিস করতে হবে। সিনথেসিস মানে আমাকে এখানে কম্বিনেশন, একটা নতুন ধারণা, এই যে তুমি যেটা ভাবনা ছিল সেই ভাবনার সাথে বর্তমান পরিস্থিতির সিচুয়েশন কি, সেই মতো করে সেই ভাবনা এবং বর্তমান যে
যে প্ল্যানিং তুমি করছো, বর্তমান যে সিচুয়েশন, তার উপর একটা সমন্বয় তৈরি করতে হবে, করে একটা নতুন প্ল্যানিং, নতুন কর্মসূচি গ্রহণ করতে হবে। তারপরে সবার লাস্ট স্টেজ কি, আমাদেরকে এবার ইভ্যালুয়েশন করতে হবে। ইভ্যালুয়েশন মিন্স মূল্যায়ন, সঠিকভাবে মূল্যায়ন করতে হবে যে আমি যে কাজটা করলাম বা আমার পারফরমেন্সের জন্য আমি যে নলেজটা আমার ছিল, কোথায় ঘাটতি ছিল, কোথায় প্রবলেম ছিল, সেই ব্যাপারটাকে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে। এখন শারীর শিক্ষার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ আছে, ইম্পর্টেন্স ইন ফিজিক্যাল এডুকেশন কি করে, এই যে কগনিটিভ স্টেজে কি করে, আমাদের হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং রুল, স্ট্র্যাটেজি, টেকনিক অফ দ্য গেম। তাহলে খেলাধুলো যে বিভিন্ন প্রকার নিয়ম কানুন, কৌশল, স্কিল, সেগুলোকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। আর কি করে, ডেভেলপ ডিসিশন মেকিং এন্ড প্রবলেম সলভিং। ইয়েস, যে কোনো সময় খেলাধুলো মানে কি, যে কোনো সময় তোমাকে একটা কিছু সিদ্ধান্ত নিতে হয়, এবং যে কোনো সময় বিভিন্ন ভ্যারাইটিস অফ ডিফিকাল্টিস প্রবলেম আসে, সেই প্রবলেম গুলোকে সমাধান করার জন্য এই কগনিটিভ স্টেজে আমাদের নলেজ থাকা দরকার। এর ফলে আমাদের কি হবে, এর ফলে আমাদের এনহান্স দ্য স্পোর্টসম্যানশিপ স্পিরিট, রিজনিং এবিলিটি। রিজনিং মানে কি, বিশ্লেষণ করার ক্ষমতা। আমার কাছে যদি নলেজ না থাকে, খেলাটা সম্পর্কে যদি আমি সঠিক জ্ঞান আমার মধ্যে না থাকে, আমি কি সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবো? কখনোই পারবো না। তাহলে শারীর শিক্ষার ক্ষেত্রে এই কগনিটিভ স্টেজ কিভাবে ডেভেলপ করছে দেখো। তাহলে এখানে দেখো, মূলত কগনিটিভ ডোমেন আমাদেরকে কি করছে, কগনিটিভ ডোমেন যেটা আমাদের মেন্টাল, আমাদের মধ্যে কি করছে, এই যে আমাদের যে মস্তিষ্ক বা জ্ঞান, সেটাকে ব্যবহার করছে। কিভাবে ব্যবহার করছে, যে সঠিক জিনিসটাকে বোঝা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কে, কগনিটিভ ডোমেন। ক্লিয়ার? কগনিটিভ ডোমেন সম্পর্কে ক্লিয়ার? রেসপন্স করো। Yes, sir. ভেরি গুড, হ্যাঁ স্যার। একটু রেসপন্স করবে। তারপরে হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেন মানে ভাবমূলক ক্ষেত্র। ভাব মানে এই যে আমরা মাঝে মধ্যে আমাদের কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেগুলো আমাদের কোনো শেখার ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব ফেলে। কি হয়, আমাদের যে ফিলিং, আমাদের মধ্যে যে ইমোশন, আমাদের যে অ্যাটিটিউড, আমাদের যে ভ্যালু, আমাদের যে ইন্টারেস্ট, যে মোটিভেশন, এই সমস্তগুলো কি করে, আমরা নতুন কিছু যদি শিখি, সেই শেখার ক্ষেত্রের সাথে আমাদের সাথে সরাসরি সম্পর্কিত। কেন, হঠাৎ করে এই যে আমরা যখন ইমোশন, হঠাৎ করে তুমি যদি পজিটিভ কোনো খবর আমরা পাই, কোনো যদি ভালো খবর পাই, সাথে সাথে কি হয়, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন, মানে আমাদের যে মুখমণ্ডল আছে, সেটার কি এক্সপ্রেশন আমাদেরকে চেঞ্জ হয়। আমরা একটু স্মাইল ফেস হয়ে যাই যখন ভালো কিছু খবর পাই। আবার যখন খারাপ কিছু হয়, খারাপ কিছু ঘটে, খারাপ কিছু শুনি, তখন আমাদের কি হয়, একটু সাধারণত আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনটা কি হয়, চেঞ্জেস হয়ে যায়। তাহলে এই যে যে ভাবনা, আমাদের যে ইমোশন, আমাদের যে অ্যাটিটিউড, আমাদের যে ভ্যালু, আমাদের যে ইন্টারেস্ট, সেইগুলো তুমি যে নতুন বিষয়টাকে শিখছো, সেই শেখার ক্ষেত্রে কিন্তু সরাসরি সম্পর্কিত। এবং এই অ্যাফেক্টিভ ডোমেন, এখানে যে শিক্ষার্থীদের মধ্যে এই যে ইমোশনাল যে ভ্যালু, সেইগুলোকে কোনো কিছু শেখার প্রতি তার যথাযথ ভাবে সেটাকে মূল্য দেয়, এবং সেই দিকগুলোকে এমন ভাবে গঠিত হয় যে তোমার মধ্যে একটা ইতিবাচক আচরণ তৈরি করবে কোনো নতুন বিষয় বা নতুন স্কিল শেখার ক্ষেত্রে। তাহলে দেখো, তুমি একটা জিনিস শিখছো, শেখার ক্ষেত্রে তোমার যদি মোটিভেশন না থাকে, তোমার যদি ইন্টারেস্ট না থাকে, তুমি কি সেই কাজে শেখার প্রতি আগ্রহ হবে? কখনোই হবে না। কারণ তোমার যে ফিলিংস, তোমার যে ইন্টারেস্ট, তোমার যে ভ্যালু, তোমার যে অ্যাটিটিউড, সেগুলো তোমার যে নতুন কিছু লার্নিং, যখন নিউ স্কিল কিছু শিখছো, সেটা সরাসরি সেটার উপর প্রভাব করছে। এখন এই ব্যাপারগুলো যদি আমি যথাযথ মূল্য দিই, এইগুলোকে যদি আমি সঠিকভাবে গাইডেন্স করি, তাহলে কি হবে, আমি যেটা শিখবো, সেই শেখাটা আমার কাছে কি হবে, আমার কাছে অনেকটা সহজবোধ্য হয়ে যাবে। এবং এইগুলোকে যদি আমি এগুলো যদি আমি সঠিকভাবে এর প্রতিক্রিয়া আমি দিতে পারি, সঠিকভাবে যদি সেটাকে আমি মূল্য দিই, তাহলে কি হবে, আমাদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে সেই কাজটাকে শেখার জন্য। আর এফেক্টিভ ডোমেনে কি করে, ইট হেল্পস দ্য স্টুডেন্ট টু ডেভেলপ রেসপেক্ট। রেসপেক্ট মানে পারস্পরের যে সহযোগিতা, হ্যাঁ, একটা যে কোঅপারেশন, একটা যে ডিসিপ্লিন, লিডারশিপ, স্পোর্টসম্যানশিপ, এই জায়গাগুলোকে একজন শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে সাহায্য করে। আর কি হয়, এইগুলো গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে ভ্যালু, যে পজিটিভ অ্যাটিটিউড, সেগুলোকে বজায় রাখতে সাহায্য করে কে, এই অ্যাফেক্টিভ ডোমেন। তাহলে দেখো, কগনিটিভ ডোমেন আর অ্যাফেক্টিভ ডোমেন, এই দুটোর মধ্যে কি ডিফারেন্সটা কি তোমাদের মধ্যে ক্লিয়ার বোঝা গেছে, যে কগনিটিভ কোন জায়গাটাকে বলছি, এফেক্টিভ কোন জায়গাটাকে বলছি? গেছে কি গেছে না বলো?
হ্যাঁ বুঝেছি। বেশ, এইবার যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে অ্যাফেক্টিভ ডোমেন কিভাবে আমরা কাজ করছি। আমরা কি করলাম এখানে, এই যে ধরো রেসপেক্টিং টিমমেটস, অপোনেন্ট, কোচ ইত্যাদি, আমরা এই অ্যাফেক্টিভ ডোমেনকে, আমাদের যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো, ইমোশন গুলোকে, আমাদের ইন্টারেস্ট গুলোকে যদি ভালোভাবে আমরা রেগুলেট করতে পারি, তাহলে কি হবে, আমরা প্রতিপক্ষ, আমার যে অপোনেন্ট টিম আছে, আমার যে কোচ আছে, আমার যে সহ পাঠী আছে, তাদেরকে কি করব, আমরা যথাযথ তাদেরকে সম্মান দিতে পারবো। আমরা কি করব, ফেয়ার পেলে আমরা সুন্দরভাবে সেটাকে কোনো অসৎ উপায় অবলম্বন না করে সুস্থভাবে সেটাকে খেলবো। এবং যদি আমরা সেই পরিস্থিতিতে কখনো পরাজিত হয়, সেটাও আমরা কি করব, সুন্দরভাবে হাসি মুখে মেনে নেব। আর কি হবে, এনকারেজ আদার্স ডিউরিং প্র্যাকটিস, এবং দলের যে অন্য অন্য সদস্য আছে তাদের সবাইকে আমরা কি করব, এনকারেজ করব। এনকারেজ মিন্স উৎসাহিত করব। এবং আমরা রেসপেক্ট করব কি, রেফারির ডিসিশন। এই যে রেসপেক্ট দা রেফারি ডিসিশন, এই যে রেফারির যে সিদ্ধান্তকে মেনে চলা, এই যে আমাদের যে হোলসাম ডেভেলপমেন্ট বা হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলছিলাম বারবার, সেখানে আমরা কি বলেছিলাম যে আমাদের রেফারি, আমরা কি হয় মাঝে মধ্যে যখন আমরা খেলি, রেফারি হঠাৎ করে ধরো ইচ্ছা, রেফারি হয়তো সে কোনো কারণে একটা সিদ্ধান্ত নিল, আমরা অনেক সময় সেটা মানতে পারি না, আমরা রেফারির প্রতি চড়াই হয়ে যাই, কিন্তু সেটা কি আমরা করব? আমাদের মধ্যে যদি হোলসাম ডেভেলপ হয়, তাহলে অ্যাফেক্টিভ ডোমেন কি করবে, এই জায়গাগুলোকে তোমার কন্ট্রোল করবে। এই জন্য আমি কি করব, রেসপেক্ট করতে শিখবো রেফারির কোনো সিদ্ধান্ত বা দলের আদার্স কোনো যে মেম্বার, কোচ, টিমমেট ইত্যাদি। আর কি করব, হেল্পিং করব টিমমেটস ডিউরিং প্র্যাকটিস, যখন আমরা আমার যে সহপাঠী আছে, আমার যে সহ খেলোয়াড় আছে, সবাইকে কি করব, পরস্পরের সাথে সহযোগিতা করব, এবং নিজেদের মধ্যে একটা সৌন্দর্য বজায় রেখে সঠিক নীতি মেনে আমরা সেটাকে অংশগ্রহণ করব। এখন এই যে আমরা যে কথাগুলো বললাম অ্যাফেক্টিভ ডোমেন, এই অ্যাফেক্টিভ ডোমেনের ক্ষেত্রে তার যে লেভেলগুলো আছে, সেই লেভেলটাকে দিয়েছিল কে, কাথ হোল। কে দিয়েছিল, কাথ হোল। তিনি কে ছিলেন, তার পুরো নাম হচ্ছে ডেভিড আর কাথল। এবং এই ডেভিড কাথলের সাথে তার যে সহকর্মী, ওই যে বুম ট্যাক্সোনমি যে কথাটাকে বলেছিলাম, এবং এই কাথল এবং তার সহকর্মী যে বুম ট্যাক্সোনমি কি করেছিল, এই এফেক্টিভ ডোমেনকে খুব ভালোভাবে বোঝার জন্য, যে এটা কিভাবে শিক্ষার্থীরা শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, সেই জন্য কাথল তার এই দিকগুলোকে আর একটু ডিটেলসে কতগুলো স্টেজে ভাগ করে সেটাকে বলার চেষ্টা করেছিল। মূলত কাথল কি করেছিল, 5টি ধাপে এই যে শেখার যে ভাব মূর্তি, সেইগুলোকে বিকাশ করেছিল। সেগুলো কি কি, সেগুলো দেখো, একটা হচ্ছে রিসিভিং। ফার্স্ট যে লেভেল রিসিভিং, রিসিভিং মিন্স এই যে আমরা কোনো বিষয়, সেগুলো কি করি, কোনো বিষয়ের প্রতি আমরা মনোযোগ দিয়ে শুনছি বা কোনো বিষয়ের প্রতি আমরা মূল্য দিচ্ছি, সেগুলো কি হয়, বা কোনো কিছুকে আমরা গ্রহণ করছি, তাহলে গ্রহণ করার আগে কি হয়, সেগুলোকে, সেই জিনিসগুলো আমরা যেটা শুনছি সেটাকে আমাদের তো আগে সেন্সারি অর্গান দিয়ে সেটাকে তো আগে রিসিভ করতে হবে। এবং এই যে ধরো আমরা যখন খেলি, এখানে দেখো এক্সাম্পল আছে, যখন আমরা খেলি কি করি, কোচের নির্দেশকে মনোযোগ দিয়ে শুনি, কোচ কোনো কিছু বলছে, টিচার কোনো কিছুকে বলছে, আমি এই যে এখন তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা এই যে মনোযোগ দিয়ে শুনছো, মানে কি কোনো কিছুকে রিসিভ করছো। তাহলে বা খেলার নিয়ম কানুন বা ফিজিক্যাল এডুকেশনের কথা বলি, আমরা যখন খেলার নিয়ম কানুন বোঝাই বা রুলস রেগুলেশন স্ট্র্যাটেজি বোঝাই, সেটাকে কি করছো, সবার আগে ইনফরমেশনটাকে রিসিভ করছো, রিসিভ করার পরে তারপরে কি করছো, রেসপন্ড করছো, রিসিভ করার পরে তারপরে কি করছো, রেসপন্ড করছো। রেসপন্ড মানে এই যে তুমি যেটাকে রিসিভ করলে, এবার করার পরে এবার কোচ যেটা বললো, টিচার যেটা বললো, সেই মতো করে তুমি তার প্রতিক্রিয়া দিচ্ছ। মানে তুমি একটা সক্রিয়ভাবে, অ্যাক্টিভ ভাবে তুমি একটা কোনো একটা কাজে তুমি অংশগ্রহণ করছো। অংশগ্রহণ কি, আমরা যদি সিম্পল যদি বলি, এখানে তোমাদেরকে লেখা আছে দেখো, একজন টেকিং পার্ট ইন ওয়ার্মিং আপ ড্রিল অর গ্রুপ গেমস, যে কোনো একটা আমরা অংশগ্রহণ, যখন কোনো ওয়ার্ম আপ বা কোনো একটা অ্যাক্টিভিটি করব, আমরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেশন করব। কেন অ্যাক্টিভলি পার্টিসিপেশন করব, কারণ তার আগে আমাকে কোচ বলেছে অ্যাক্টিভ ভাবে করতে হবে, টিচার বলেছে আমাকে অ্যাক্টিভ ভাবে করতে হবে। এই যে তুমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছো, এই যে অংশগ্রহণ কেন করছো, আগে তুমি সেই বার্তাটাকে রিসিভ করেছো, করার পরে তারপরে সেটাকে রেসপন্ড করছো। তারপরে কি আসছে, ভ্যালু। ভ্যালু মানে কি, এইবার হচ্ছে মূল্যবোধ। এই যে তুমি যে কোনো বিষয় বা কোনো আচরণ করছো, সেই আচরণের প্রতি তোমার মূল্যবোধ বা বিশ্বাস তৈরি করে। ধরো এই যে খেলাধুলার সমস্ত যা রুলস রেগুলেশন আছে, সেগুলোকে আমি সঠিকভাবে মেনে চলবো, আমি কোনো অসৎ উপায় অবলম্বন করবো না, করে আমি ফেয়ার প্লে আমি বজায় রেখে আমি পার্টিসিপেশন করবো। বা আমার দলের মধ্যে যে টিমমেট আছে বা অপোনেন্ট আছে, সবার মধ্যে কি, সবার সাথে একটা শৃঙ্খলা প্রাণ হয়ে, ডিসিপ্লিন হয়ে, একটা দলগত মনোভাব নিয়ে আমি অংশগ্রহণ করব।
মানে কি মূল্য দিচ্ছ, ভ্যালু কাদেরকে মূল্য দিচ্ছ? তোমার টিমমেটস হতে পারে এবং তোমার যে আদার যে সহপাঠী হতে পারে, সেখানে সমস্ত কিছুকে মেনে তুমি সেই কাজটাকে করছো। তারপরে 4 নম্বর কি আছে? অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে কি? এই যে এইবার যে এই যে ভ্যালু, যে শিক্ষা, তোমাদের মধ্যে যে মূল্যবোধ, যে বিশ্বাসগুলোকে তুমি একত্রিত করে নিজের মধ্যে কি করবে? একটা নীতি আদর্শ তুমি তৈরি করবে। এই যে দলগত যে কাজ করা বা শৃঙ্খলা মেনে করা, এইটা তখন অর্গানাইজ করছো, মানে কি এইটা হচ্ছে একটা জীবনের পার্ট হিসাবে তুমি গ্রহণ করছো। কিভাবে পার্ট হিসাবে গ্রহণ করছো? যে এই যে আমি যদি শৃঙ্খলা পরায়ণ যদি কাজ করি, তাহলে আমার ভিতর যে শিক্ষাটা, আমি যেটা হোলিস্টিক ডেভেলপমেন্ট, সেই শিখনের আমি একটা অংশ, বা সেই শিখনের প্রক্রিয়াটাকে আমার কাছে অনেক সহজ সরল হবে। হ্যাঁ, এবং যদি ধরো এই যে আমরা নীতি প্রথা বা ফেয়ার প্লে এই সমস্ত দিকগুলো ডিসিপ্লিন না মেনে করি, আমরা যদি এই সমস্ত দিকগুলোকে বাদ দিয়ে, না আমি কারো কথা শুনবো না, আমি আমার মতো থাকবো, তাহলে কি তুমি এই যে আমরা যে ফিজিক্যাল এডুকেশনের যে লক্ষ্য, হলিস্টিক ডেভেলপমেন্ট, সেই জায়গাতে পৌঁছাতে পারবো না। তারপরে লাস্টে যেটা কি আছে, 5 নম্বর হচ্ছে ক্যারেক্টারাইজেশন। তোমার যা চরিত্র, এই যে এইবার যেটা তোমার চরিত্রের মধ্যে এই কাজগুলো যদি করো, তাহলে কি হবে? তোমার মধ্যে এটা একটা হ্যাবিটে পরিণত হবে। তুমি সর্বদাই কি করবে? অন্যকে মূল্য দিতে শিখবে। তোমাদের চারিত্রের মধ্যে একটা স্থায়ী ভাবে স্থাপন করবে। যে যে এমন নয় যে এই যে এফেক্টিভ ডোমেনের এই যে দলগত ভ্যালু, মূল্যবোধ, রেসপেক্ট, এই জায়গাগুলোকে তুমি যদি এই 5টা স্টেপ মেনে করো, ফার্স্ট তোমাকে রিসিভিং করছো, তারপর রেসপন্ড করছো, ভ্যালু করছো, সেটাকে অর্গানাইজেশন করছো। যদি তুমি এটাকে সঠিক মাত্রায় করো, তাহলে সেটা তোমার ক্যারেক্টারাইজেশনের মধ্যে বাস্তবায়িত হবে এবং তোমার মধ্যে একটা স্থায়ীভাবে সেটা প্রতিষ্ঠিত হবে। এই জন্য কি হয়, দেখো যারা একটু অনেস্ট, যারা একটু ডিসিপ্লিন, তারা দেখবে সব সময় কিন্তু একটা অনেস্টি বজায় রাখার চেষ্টা করে, ডিসিপ্লিন মেনে কিন্তু শৃঙ্খলা বজায় রেখে সমস্ত কাজগুলোকে করে। এখন এই জন্য কি হবে, এই এফেক্টিভ ডোমেন কিন্তু দেখো, এই যে এফেক্টিভ ডোমেনের এই যে ফ্যাক্টর গুলোকে বললাম, যে সমস্ত ভ্যালু, রেসপেক্ট, মোটিভেশন, ইন্টারেস্ট, ইমোশন, ফিলিং, এইগুলো কিন্তু তোমাকে একজন আদর্শ মানুষ হিসাবে বা অলরাউন্ড ডেভেলপমেন্ট হওয়ার জন্য কিভাবে কাজ করছে সেটাকে ভালো করে দেখো। এবার যদি আমরা এটাকে একটু আমাদের ফিজিক্যাল এডুকেশন ফিল্ডের সাথে একটুখানি যদি যুক্ত করি, কি করবে এর ফলে? আমাদের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করবে। ইয়েস, কারণ আমি সবসময় সৎ, ডিসিপ্লিন, আমার মধ্যে একটা মোরাল ভ্যালু আছে, অন্যকে রেসপেক্ট করে, কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা আছে। তাহলে কি তার মধ্যে একটা সবসময় কি হবে? একটা পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে। এর ফলে কি হবে? তুমি একটা ইউনিটিকে বিশ্বাস করবে, তুমি একটা দলগত টিম স্পিরিট, ডিসিপ্লিন বা কোঅপারেশন, পরস্পরের সাথে সহযোগিতা মেনে কোনো কাজ করতে তুমি আগ্রহী হবে। এবং এই যখন দলগতভাবে কোনো কাজ করার মধ্যে তোমার আগ্রহ তৈরি হবে, তার ফলে তোমার মধ্যে কি হবে? ডেভেলপ করলে মোরাল এন্ড এথিক্যাল ভ্যালু, তোমার মধ্যে কি হবে? একটা নৈতিক এবং সামাজিক মূল্যবোধ, তোমার মধ্যে একটা গড়ে তুলবে। এবং তোমার মধ্যে কি হবে? সমস্ত কিছু নিয়ম, রুলস, রেগুলেশন এর প্রতি তুমি একটা সম্মান জানানোর চেষ্টা করবে। দেখবে আমরা যারা আছি, অনেক সময় আমরা কোনো জিনিস নিয়ে, কোনো একটা রুলস, রেগুলেশন, নিয়ম নিয়ে আমরা অনেক সময় রেগে যাই, অনেক সময় খেপে যাই, কেন এটা হবে, কেন এটা হবে, এটা কেন হবে। তার মানে কি, এইটা যদি সঠিকভাবে যদি তোমার লার্নিংটা, শিখনটা, এই এফেক্টিভ ডোমেন শেখার এই যে স্টেজ গুলো বলা হয়েছিল, সেটাকে যদি আমরা সঠিকভাবে করি, তাহলে কিন্তু কখনোই এটা হবে না। তোমার কি হবে? সবসময় একটা টিম ওয়ার্ক, দলগত কাজ করাটা মানসিকতা তোমার মধ্যে আসবে। তোমার মধ্যে একটা ভ্যালু, তোমার মধ্যে একটা সামাজিক মূল্যবোধ বিকাশের কিন্তু একটা তোমার মধ্যে সম্ভাবনা আসবে। এখন এই কাথল ট্যাক্সোনমি যে তোমাদের যে এই যে এফেক্টিভ ডোমেনকে যে বোঝেছিল, সেখানে খুব সংক্ষেপে যদি কি বলি আমরা, যে এখানে মূলত কি করেছিল, শিক্ষার্থীদের মনোভাব, তাদের যে মূল্যবোধ এবং তাদের যে চরিত্র কিভাবে ক্যারেক্টারাইজেশন, মানে চরিত্র কিভাবে গঠিত হচ্ছে, সেই দিকটা কিন্তু কাথল ট্যাক্সোনমিতে বলা আছে। আমরা যখন বুম ট্যাক্সোনমিতে কি বলেছিল, একদম ফার্স্ট যেটা কগনিটিভ স্টেপ, সেখানে শুধু শিক্ষার্থীদের চিন্তা, তার যে জ্ঞান কিভাবে বিকাশ হয়, সেই দিকটা বলা হয়েছিল। তাহলে এই যে কগনিটিভ এবং এই যে অ্যাফেক্টিভ, এই দুটোকে তোমাদের মধ্যে একদম পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। এখন তোমরা বলো তো, আমরা এই যে বুম ট্যাক্সোনমিতে সেখানে যে শেখার যে লেভেল গুলোকে ভাগ করেছিল, সেখানে কটা স্টেপ ছিল, কটা লেভেল ছিল বুম ট্যাক্সোনমিতে? বলো। 6টা। আর এই যে কাথল ট্যাক্সোনমিতে অ্যাফেক্টিভ ডোমেন আছে, এই অ্যাফেক্টিভ ডোমেনে কটা স্টেজে এখানে ভাগ হয়েছিল? এই মাত্র পড়লে। এখানে কটা লেভেল ছিল? 5টা। 5টা। এই 5টা তোমাদের এগুলোকে মাথায় রাখবে, একটা 6টা, একটা 5টা। এইবার যদি আমরা আসি
যেটা মূল যে জায়গা সাইকোমোটর ডোমেন, যেটাকে চলনমূলক ক্ষেত্র বা গতিশীলমূলক ক্ষেত্র আমরাকে বলতে পারি, বা এনি কাইন্ড অফ মুভমেন্ট আমরা বলতে পারি। এখন এই সাইকোমোটর ডোমেনটা কি আমাদের সেটাকে আগে বোঝা দরকার। সাইকোমোটর ডোমেন হচ্ছে আমরা যেগুলো মুভমেন্ট করছি, ভ্যারাইটিস টাইপস অফ মুভমেন্ট করছি, যে আমি এখন তোমাদেরকে যখন কথা বলছি আমার লিপস নড়ছে, আমার হাত নড়ছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ একটা নাড়াচাড়া করছে, এই সমস্ত যে মুভমেন্ট গুলো এট এ টাইমে হচ্ছে, একসাথে হচ্ছে, তার মধ্যে কি এর মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার হয়। এবং এই কোঅর্ডিনেশন কি হয়, আমাদের যদি সঠিক কোঅর্ডিনেশন থাকে তাহলে এনি কাইন্ড অফ মোটর স্কিল আমাদের শেখানোর ক্ষেত্রে খুব ভালোভাবে সহজ সরল হয়। এখন কিভাবে একজন শিক্ষার্থী তার এই মোটর স্কিলকে ডেভেলপ করবে, সেই সমস্ত দিকগুলো মূলত এই সাইকোমোটর ডোমেনে আলোচনা করে। কিভাবে করে, এই সাইকোমোটর ডোমেনের যে মূল ক্যারেক্টারিস্টিক্স সেগুলো কি করছে, এই সাইকোমোটর ডোমেন মানে হচ্ছে আমরা যে ইনভলভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এন্ড মাসকুলার কন্ট্রোল, মানে এই যে আমাদের যে শরীর চর্চা, যে আমরা ভ্যারাইটিস টাইপ অফ এনি কাইন্ড অফ ভ্যারাইটিস টাইপস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি তো, এবং আমাদের এই যে যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোর সাথে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এন্ড যে মাসকুলার কন্ট্রোল, তার মধ্যে কিভাবে একটা সমন্বয় তৈরি করে কোনো একটা স্কিলকে আমরা শিখতে পারছি, সেটাকে এই সাইকোমোটর ডোমেনে আমাদের আলোচনা করতে সাহায্য করে। আর কি করে, ডেভেলপ মোটর স্কিল থ্রু প্র্যাকটিস এন্ড রিপিটেশন। বারবার বলি, মোটর স্কিল এনি কাইন্ড অফ মুভমেন্ট অ্যাক্টিভিটি যত তুমি রিপিটেডলি বারবার প্র্যাকটিস করবে, সেই স্কিলের এক্সেলেন্স পর্যায়ে পৌঁছাবে। তাহলে রিপিটেডলি প্র্যাকটিস মেক এ পারফেকশন যে কথাটাকে আছে, যে তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো শিখবে, কারণ এখানে যে মোটর মুভমেন্ট সেখানে একটা কোঅর্ডিনেশন দরকার, সেখানে একটা নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন দরকার, মাসেলের সাথে তুমি যে মুভমেন্টটাকে করছো তার একটা সমন্বয় সাধন দরকার। তাহলে এইটাকে তুমি ডে বাই ডে যত প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে এই কোঅর্ডিনেশন ডেভেলপ হবে, এবং এর ফলে আমাদের মধ্যে কি হবে, এনহান্স করবে বডি কোঅর্ডিনেশন এন্ড মুভমেন্ট এফিসিয়েন্সি। বডি কোঅর্ডিনেশন মানে এই যে এর ফলে আমাদের কি হবে, শরীরের মধ্যে একটা ব্যালেন্স, হ্যাঁ, এবং আমাদের মধ্যে যে এই যে মুভমেন্ট কে খুব সুন্দরভাবে এফিসিয়েন্টলি অ্যাকুরেটলি পারফেক্ট করার যে প্রবণতা, সেটা এই সাইকোমোটর ডোমেনে হবে। এখন এই সাইকোমোটর ডোমেন যে ভাগ করেছিল, তার কতগুলো লেভেল দিয়েছিল, সেটা দিয়েছিল তার ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সিম্পসন। কত সালে দিয়েছিল, 1972। এখন এই সিম্পোসিয়ান কি করেছিল, এই যে শেখার যে সাইকোমোটর স্কিল, এই যে মোটর স্কিল শেখার জন্য তিনি কি করেছিল, কতগুলো স্টেজে ভাগ করেছিল, সেই স্টেজগুলোকে একটা হায়ারকি ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল। হায়ারকি ফ্রেমওয়ার্ক মানে এই দেখো, আমরা তোমাকে এখানে দেখতে পাচ্ছি, ছবিটা ভালো করে দেখতে পাচ্ছ, যে আমরা একটা স্কিলকে কিভাবে শিখবো তার একটা লেভেল এখানে হায়ারকি তৈরি করেছিল। একদম দেখো এখানে অ্যারোটা দেখো, একদম লোয়েস্ট লেভেল, ধীরে ধীরে আমরা যখন এগুলোকে করব একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছাবো, মানে এই স্টেজে হচ্ছে মাস্টারি স্টেজ। ফার্স্ট কি হচ্ছে, পারসেপশন, কোনো কিছুকে পারসেপশন আমরা বলবো ডিটেলস, তারপর হচ্ছে সেট, তারপরে হচ্ছে গাইডেড রেসপন্স, তারপর হচ্ছে মেকানিক্স, তারপর হচ্ছে কমপ্লেক্স, তারপর হচ্ছে অ্যাডাপ্টেশন, ফাইনাল স্টেপ কি, অর্গানাইজেশন। পরীক্ষায় আসতেই পারে সাইকোমোটর ডোমেনের একদম হাইয়েস্ট লেভেল কোনটা, সাইকোমোটর ডোমেনের হাইয়েস্ট লেভেল অর্গানাইজেশন, একদম লোয়েস্ট লেভেল কোনটা, পারসেপশন। এখন এই লেভেলগুলোকে আমরা একটু বুঝি। পারসেপশন মানে এর আগে এফেক্টিভ ডোমেনে আমরা তোমাদেরকে বললাম, পারসেপশন মানে এখানে এই যে আমাদের যে বিভিন্ন সেন্সারি যে ইনপুট আছে, যে সেন্সারি অর্গান আছে, আমাদের মূলত কটা সেন্সারি অর্গান, কটা সেন্সারি, 5টা। কি কি নাম, পঞ্চেন্দ্র, ভেরি গুড। তাহলে সেই সমস্ত যে সেন্সারি অর্গান, সেই সেন্সারি অর্গান দিয়ে কি করি আমরা, সেন্সারি ইনফরমেশন রিসিভ করি, রিসিভ করার পরে তারপরে সেটাকে যখন আমরা রিসিভ করলাম মানে কি সেটাকে পারসিভ করলাম, তারপরে আমরা তার এগেইনস্টে কোনো কিছুকে রেসপন্স করলাম। তাহলে এক্ষেত্রে কি করছে, এই যে আমাদের যে সেন্সারি ইনপুট গুলো আছে সেইগুলো আমরা যে মুভমেন্ট গুলো করছি তাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিভাবে, এই যে ধরো আমরা যখন ভলিবলে কোনো টেনিস সার্ভিস করব, বা তুমি একটা অনেক দূরে একটা কিক করবে, তার মানে কি তোমাকে যে ভলিবলে টেনিস সার্ভিস করতে বা একটা বলকে কিক করতে, তাহলে কিক করার আগে তুমি কত জোরে বলটাকে হিট করতে হবে, বা কত দূর থেকে তোমাকে জাম্প করতে হবে, কত দূর থেকে তোমাকে মারতে হবে, এই জিনিসগুলো কি আগে পারসিভ করছো, আগে তুমি সেটাকে বিচার করো কি করো না,
আগে ভাবতে হয়, আগে ভাবার পরে তারপরে সেটাকে পারফর্ম করতে হয়। তাহলে এই যে এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, জাজিং দ্য ডিস্টেন্স বিফোর সার্ভিং ইন টেনিস। যে টেনিস সার্ভ করার আগে আমি দূরত্ব বিচার করব, কোথায় বলটাকে আমাকে পাঠাতে হবে, কত জোরে ফোর্সটাকে আমি প্রোভাইড করব, সেটা কি হচ্ছে পারসেপশন স্টেজে আগে ভাবছো, ভাবনাটা হচ্ছে। হ্যাঁ বলো। তারপরে কি হচ্ছে সেট, সেট মানে প্রস্তুতি। এইবার তুমি কি করছো, যেটা তুমি ভেবে নিলে, এইবার তুমি কি হচ্ছে শারীরিক এবং মানসিক ভাবে এবং ওই যে অ্যাফেক্টিভ ডোমেনে যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে ছিল সেই সমস্ত দিক দিয়ে তুমি কি হলে মানসিক ভাবে তুমি প্রস্তুতি নিলে। হ্যাঁ, নিজেকে প্রস্তুতি নিচ্ছ, কি প্রস্তুত, প্রস্তুতি নিয়ে যে কোনো একটা পারফর্ম করার আগে নিজেকে সেই জন্য উপযুক্ত করে তোলা। এই যখন আমরা 100 মিটার ছুটবো, অন ইওর মার্ক, হ্যাঁ স্টার্টিং শুরু হওয়ার আগে অন ইওর মার্ক সেট, তারপরে তো তোমার ফাইনাল ক্লাব পড়ছে। তাহলে এই যে তার আগে কি তুমি সেই কাজটা করার জন্য তুমি নিজেকে প্রস্তুত করছো, যে কোনো কাজ হতে পারে মুভমেন্ট। আগে কি করছি, পারসিভ করছি, ভাবছি, তারপরে সেটা কি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপরে কি গাইডেড রেসপন্স। গাইডেড রেসপন্স মানে কি একদম প্রাইমারি একদম আর্লি স্টেজ যখন আমরা শিখি কোনো কিছু, প্রথমে কিসের মাধ্যমে শিখি, কোনো কিছুকে দেখি ইমিটেশনে, যে তোমাদেরকে যখন কোনো কিছুকে ফার্স্ট টিচিং মেথড কোনো কিছুকে যখন দেওয়া হয়, কোনো একটা স্কিল করছে টিচিং লেসনে, তোমাদেরকে ফার্স্ট ডেমনস্ট্রেশন করানো হয়, তাই তো। ডেমনস্ট্রেশন তোমরা দেখো কিভাবে এটা স্কিলটাকে পারফর্ম করতে হয়, সেটা একটা নির্দেশনা দেওয়া হয়। তাহলে সেটা দেখে তোমরা সেটাকে অনুকরণ করো। হ্যাঁ, অনুকরণ করো যে কিভাবে একটা কাজ বা কিভাবে একটা বাস্কেটবলে লেআপ শট করতে হয়, কিভাবে একটা বাস্কেটবলে, কিভাবে একটা ভলিবলে আন্ডার আর্ম সার্ভিস করতে হয়, কিভাবে একটা ভলিবলে ওভারহেড সার্ভিস করতে হয়। তাহলে কি এখানে তোমাকে একদম সঠিক নির্দেশনা দেবে, তুমি কিন্তু আগে একটা মেন্টালি ভেবে নিয়েছো, তোমার ভাবনাটাকে কি করবে গাইডেড রেসপন্স, মানে তুমি যেটা ভেবে প্রস্তুতি নিচ্ছ সেই জায়গাটাকে তোমাকে কি করবে গাইড করবে। হ্যাঁ, সঠিক যে পথ, সঠিক যে পদ্ধতি সেটা তোমাকে জানাবে। তারপরে স্টেজ কি বলেছে মেকানিজম। মেকানিজম মানে এইবার তুমি কি করবে, একদম মেকানিজম হচ্ছে আমাদের শেখার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট স্টেজ। ইন্টারমিডিয়েট মানে একদম মাঝখানে স্টেজ। এবার কি হবে, তুমি সবকিছু জেনে গেছো, এইবার তোমাকে নিজের কনফিডেন্সের সহিত সেটাকে কি করতে হবে, সেটাকে সেই কার্যটাকে পারফর্ম করতে হবে। বা এই যে ধরো আমরা কোনো জিমনাস্টিক্সের রুটিন বা ফুটবলের পেনাল্টি কিক করব, আগে কি করছো, তুমি রিসিভ করেছো, কোচ বলেছে এটাকে আমি এত জোরে মারবো, এই কোনায় মারবো, সেগুলোকে ভাবলে, হ্যাঁ ভাবার পর সেখান থেকে কিভাবে মারবো সমস্ত কিছু এভরিথিং হয়ে গেছে। এবার মেকানিক সেটাকে এবার পারফর্ম করবে। এইবার পারফর্ম করার সময় কি হয়, তারপরে স্টেজে যখন কমপ্লেক্স ওভার রেসপন্স। কমপ্লেক্স ওভার রেসপন্স মানে ধরো আমরা কোনো কিছু একদম একটু কমপ্লেক্স কোনো জটিল বিষয় আমরা যখন শিখি তখন কি হয়, বারবার আমাদের কোঅর্ডিনেশনের সমস্যা হয়, সঠিক অ্যাকুরেসির সমস্যা হয়। হ্যাঁ, তাহলে সেই যে আমাদের যে সমন্বয়ের যে প্রবলেম, বা তুমি ধরো আন্ডার আর্ম সার্ভিস প্রথম প্রথম শিখছো, তোমাকে যে টার্গেট সেট আপ করা হলো সেই টার্গেটে তুমি পাঠাতে পারছো না, তাহলে কি প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে অ্যাডভান্স স্কিল মুভমেন্ট যখন হচ্ছে কোনো কমপ্লেক্স ওভার রেসপন্স, মানে সেই সময় কি হবে, তোমার যে কাজগুলোকে করার জন্য কি করতে হবে, সঠিকভাবে যে তোমার যে মুভমেন্ট বা মেকানিক্স গুলো আছে সেগুলোকে তোমাকে জানতে হবে। যেটা যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো বাস্কেটবলে ডিবিল করা। বাস্কেটবলে ডিবিল করা খুব সহজ। এখন এই যে বাস্কেটবলে যদি ডিবিল করা আমরা একবার যদি শিখতে পারি, তাহলে অন্য যে ক্ষেত্রে আমাদের যে ডিবিল আছে সেই ডিবিল গুলো আমাদের শেখার ক্ষেত্রে সুবিধা হবে। বাস্কেটবলের ডিবিল তোমার হ্যান্ডবলের ক্ষেত্রে সুবিধা হবে, বাস্কেটবলের পাস তোমার হ্যান্ডবলের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে এই যে কমপ্লেক্স যখন আমি কোনো একটা স্কিলকে আমি যখন লার্ন করার চেষ্টা করব, শেখার চেষ্টা করব, মাথায় রাখতে হবে আমি যেটা শিখেছি, যে সিম্পল যে টেকনিক বা সিঙ্গেল যে মোটর স্কিল গুলো তুমি যেগুলোকে শিখেছো সেইগুলোকে কি করবে এই স্টেজে এসে সেই কমপ্লেক্স লার্নিং শেখার ক্ষেত্রে তার সাথে কোরিলেট করার চেষ্টা করবে, যে প্রিভিয়াস শিক্ষণের সাথে এটা কিভাবে তার সম্পর্কিত, কিভাবে সেটাকে কাজে লাগানো যাবে, সেই প্রিন্সিপাল গুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আছে কি অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কি, এইবার তোমাকে যে কোনো পরিস্থিতিতে তুমি কি করবে, তোমার যে পারফর্মিং এবিলিটি সেটাকে তুমি অ্যাপ্লাই করতে হবে, সেটাকে প্রয়োগ করতে হবে। তোমার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে যে কোনো ডিফারেন্ট সিচুয়েশনে তুমি সেই পরিস্থিতিগুলোকে তৈরি করবে। কারণ সাইকোমোটর ডোমেনের ক্ষেত্রে তুমি কোন পর্যায়ে পৌঁছাচ্ছ, একটা স্কিলের একদম এক্সেলেন্স পর্যায়ে মাস্টারি লেভেলে পৌঁছাচ্ছ। এখন মাস্টারি লেভেলে পৌঁছাতে গেলে
তোমাকে সেই শিখনের বিভিন্ন ভ্যারাইটিস অফ ডিফিকাল্টিজ অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ গেম সিচুয়েশন তো তুমি আগে থেকে তৈরি করতে পারবে না, সেখানে ভ্যারাইটিস টাইপস অফ সিচুয়েশন আসতে পারে। তাহলে সেই সিচুয়েশন গুলোকে যাতে তুমি সঠিকভাবে নিজের দক্ষতাটাকে প্রয়োগ করতে পারো, সেদিকে তোমাকে কি করবে, অ্যাডাপ্ট করবে শরীরের মধ্যে। লাস্ট পার্ট হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে কি, এই স্টেজে এসে তুমি কি করবে, ক্রিয়েটিং, নিজে তৈরি করবে, ক্রিয়েটিং এ নিউ মুভমেন্ট প্যাটার্ন, ক্রিয়েটিং এ নিউ মুভমেন্ট প্যাটার্ন বা অরিজিনাল মোটর অ্যাকশন তুমি এই স্টেজে এসে পারফর্ম করবে, একদম অর্গানাইজেশন পার্টে। সেখানে কি করবে, এই যে তুমি যখন কোনো কিছুকে স্কিলটাকে শিখে যাও, কোনো একটা স্কিলকে ভালোভাবে রপ্তা করো, তখন কি হয়, সেই স্কিলকে তুমি ভ্যারাইটিস টাইপ অফ অন্য আদার্স টাইপ অফ সেম রিলেটেড স্কিল তুমি বললে এটাকে পারফর্ম করবো, এইটাকে এইভাবে পারফর্ম করবো, এটাকে এই অ্যাঙ্গেল থেকে মারবো, লাস্ট যেখানে তুমি মাস্টারি স্টেজে পৌঁছে যাচ্ছ। বা এখানে দেখো একটা উদাহরণ তোমাদেরকে দেওয়া আছে, ডিজাইনিং এ নিউ ড্যান্স স্টেপ আর ইনভেন্টিং এ নিউ এক্সারসাইজ ড্রিল। তুমি নতুন কোন এক্সারসাইজ ড্রিল তুমি আবিষ্কার করলে, কোন স্টেজে করলে, একদম অর্গানাইজেশন স্টেজ। তাহলে দেখো এই তিনটে। এবার ফিজিক্যাল এডুকেশনের সাথে এর কি গুরুত্ব আছে, ফিজিক্যাল এডুকেশন পুরোটাই এই সাইকোমোটর ডোমেনের উপর ডিপেন্ড করে আছে। কারণ ফিজিক্যাল এডুকেশন মানে মুভমেন্ট, মুভমেন্ট অ্যাক্টিভিটি, অল আর মুভমেন্ট অ্যাক্টিভিটি। তাহলে কি করছে এটা, আমাদের এই যে শারীরিক শিক্ষার মধ্যে যে কোনো প্রকার মোটর স্কিল শিখতে বা আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে। এর ফলে কি হয়, হেল্পস টু ডেভেলপ কোঅর্ডিনেশন, স্ট্রেংথ, এন্ডুরেন্স ডেভেলপ করতে সাহায্য করে, আমাদের স্পোর্টস টেকনিক এবং পারফরমেন্স ডেভেলপ করতে সাহায্য করে, আমাদের বডি কন্ট্রোল, এজিলিটি, রিদিম, এগুলোকে যা যা ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে ডেভেলপ করতে এই সাইকোমোটর ডোমেনে আমাদেরকে সাহায্য করে। এখন এই একটা ছোট্ট টেবিল দিয়ে আমরা জাস্ট এখানে কতগুলো কথা আমরা জাস্ট বলে যাবো, একটা কম্পারিজন যেটা আমরা বললাম এই তিনটে ফ্যাক্টর গুলোকে, তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা যদি আমরা করি। দেখো, ফার্স্ট কগনিটিভ স্টেজকে আমরা কি বলবো, জ্ঞানমূলক ক্ষেত্র। এখানে কতগুলো আমরা যে জায়গাগুলো থেকে পরীক্ষায় এমসিকিউ আসে সেই জায়গাগুলোকে নিয়ে বলবো, বাকিটা তোমরা পড়ে নেবে। এই জ্ঞানমূলক স্টেজে কি করে, মূলত যে শিক্ষার্থীদের মধ্যে তাদের যে ক্ষমতা, তাদের যে জ্ঞান, সেইটা বোঝার সাথে এই জ্ঞানমূলক স্টেজ সম্পর্কিত। এখানে কে এই জ্ঞানমূলক স্টেজটাকে ধারণা রেখে দিয়েছিল, যার নাম হচ্ছে বুম ট্যাক্সোনমি। সেখানে কটা লেভেলের কথা বলা হয়েছিল, 6টা লেভেলের কথা। কি কি, নলেজ, কম্প্রিহেনসিভ, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন। ক্লিয়ার? এইবার যদি আমরা আসি অ্যাফেক্টিভ ডোমেন মানে ভাবমূলক ক্ষেত্র, এই ক্ষেত্রে কি, এক্ষেত্রে শিক্ষার্থীদের যে ফিলিং, যে ইমোশন, যে ভ্যালু, ইন্টারেস্ট এবং যে মোটিভেশন, সেই দিকগুলোর সাথে সম্পর্কিত অ্যাফেক্টিভ ডোমেন। এখন এই অ্যাফেক্টিভ ডোমেন কে এই ধারণাকে দিয়েছিল, কাথল ট্যাক্সোনমি। কত সালে দিয়েছিল, 1964, প্রশ্ন আসতেই পারে। এখানে কটা লেভেলের কথা বলা হয়েছিল, 5টা লেভেলের কথা বলা হয়েছিল। 5টা লেভেল কি কি, ফার্স্ট হচ্ছে রিসিভিং, দেন হচ্ছে রেসপন্ডিং, 3 হচ্ছে ভ্যালু, 4 হচ্ছে অর্গানাইজেশন, 5 হচ্ছে ক্যারেক্টারাইজেশন। সাইকোমোটর ডোমেন কি বলতো, সাইকোমোটর ডোমেন মূলত আমাদের গতি সঞ্চালনমূলক কোনো কাজ শেখার সাথে সম্পর্কিত। এক্ষেত্রে কে এই ধারণাটাকে সাইকোমোটর ডোমেন দিয়েছিল, সিম্পসন ট্যাক্সোনমি। কটা স্টেজের কথা বলা হয়েছিল, 7 স্টেজ। তাহলে দেখো, ফার্স্ট কগনিটিভ স্টেজে 6টা, হ্যাঁ, অ্যাফেক্টিভ ডোমেন স্টেজে 5টা, আর সাইকোমোটর ডোমেন স্টেজে 7টা। সেটা কি কি, পারসেপশন, সেট, গাইডেড রেসপন্স, মেকানিক্স, কমপ্লেক্স ওভার রেসপন্স, অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন। ক্লিয়ার? এগুলোকে মাথায় রাখবে। এখন যদি আমরা খুব আরেকটু ছোট্ট করে যদি একবার আরেকটু চোখটাকে একটু বুলিয়ে নিই, যে এই যে কগনিটিভ স্টেজ মূলত ডিল করে কিসের উপর, মাইন্ড বা মস্তিষ্ক। অ্যাফেক্টিভ ডোমেন ডিল করে হার্ট, এটা মন বা অনুভূতি, সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আর সাইকোমোটর মূলত বডির সাথে রিলেটেড। আর লার্নিং টাইপ, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাটিটিউড, ইমোশন, আর স্কিল, পারফরমেন্স। এর আউটকাম কি, এটা হচ্ছে কগনিটিভ স্টেজে আমরা নলেজ গেইন করব। অ্যাফেক্টিভ ডোমেনে আমরা কি করব, আমাদের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করব। সাইকোমোটর কি করব, এনি কাইন্ড অফ ফিজিক্যাল স্কিলের উপর মাস্টারি লেভেলে পৌঁছাবো। এক্সাম্পল কি, আমরা রুলস রেগুলেশন জানবো। আর এফেক্টিভ ডোমেনে কি করব, আমরা টিম স্পিরিট বজায় রাখবো, কোঅপারেশন। আর সাইকোমোটর ডোমেনে কি করব, পারফর্ম করবো এনি কাইন্ড অফ মোটর স্কিল। মেন থিওরিস্ট কে দিয়েছিল, বেঞ্জামিন বুম। কত সালে দিয়েছিল, 1956। ভুলবে না, এমসিকিউ তে প্রশ্নগুলো আছে। কে দিয়েছিল, কত সালে, 1956। অ্যাফেক্টিভ ডোমেন কে দিয়েছিল, কাথওয়েল। কত সালে, 1964। সাইকোমোটর কত সালে, 1972। কে দিয়েছিল, সিম্পসন। ক্লিয়ার? এই 3টে ডোমেন নিয়ে আর কোনো কথা আছে, নেই তো?
স্যার ওখানে যে কোন কান্ট্রি থেকে বিলং করছে সেগুলো কি জানা দরকার আছে? আরেকবার বলো। না, যে ওই এগুলোকে যে জানতে হবে, ওগুলো এগুলো রয়েছে। অবশ্যই আসতে পারে। যে ধরো তোমাকে বলেছে ব্লুম ট্যাক্সোনমি কোন দেশের একজন সাইকোলজিস্ট ছিলেন, আসতেই পারে প্রশ্ন। কি আসছে বলা যায় না, কারণ যদি ব্রতচারীর গুরু সদয় দত্ত কত সালে জন্মগ্রহণ করেছিল সেটা আসতে পারলে কি আসবে আমি জানি না, তুমি জানি না। এই জন্য নোটসের মধ্যে আমি এভরিথিং তোমাদেরকে দিয়ে দিয়েছি, আসতেই পারে। ক্লিয়ার? ওকে, বেশ। আরেকটা আমরা তাহলে আরেকটা পার্টে যাই নাকি? বাকিদের কি মতামত, বাকিরা একটুখানি বলো হ্যাঁ কি না, একটু রেসপন্স করো। হ্যাঁ জানি স্যার। বেশ, এইবার আমরা আসব যেটা আমাদের যে সিলেবাস আছে এই সিলেবাসের মধ্যে যেটাকে আমরা খুঁজে পাইনি কোথাও, যেটা হচ্ছে ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ এডুকেশন ওর ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন। এখন ফিলোসফিক্যাল মানে কি, দার্শনিক চিন্তাধারায় এই শিক্ষা ব্যবস্থাগুলো কেমন হওয়া উচিত, দার্শনিকদের মতামতে ফিজিক্যাল এডুকেশন কেমন হওয়া উচিত, তোমরা নিশ্চয়ই এগুলোকে পড়েছো। এখন এই যে যে আমরা যে কোনো কিছুকে শিখি, যে শিক্ষার যে দার্শনিক যে ভাবনা আছে, সেই দার্শনিক ভাবধারায় আমরা মূলত তাদের তিনটে দিকের কথা বলে। কি কি? একটা হচ্ছে কেন আমরা শিখবো, কি শিখবো, কিভাবে শিখবো। এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের যে ফিলোসফিক্যাল কনসেপ্ট গুলো আছে মূলত সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কি কথা বললাম, মূল কথা হচ্ছে ফিলোসফিক্যাল কনসেপ্টে কি বলছে, কেন শিখবো আমরা, কি শিখবো, আর কিভাবে শিখবো। মাথায় থাকবে? থাকবে তো? বেশ। এখন এই যে মেজর কিছু ফিলোসফিক্যাল কনসেপ্ট তোমরা হয়তো বিপিএড এ পড়েছিলে, আমি হয়তো এখানে আরো একটা দুটো এক্সট্রা কিছু বলবো। মেজর ফিলোসফিক্যাল কনসেপ্ট মানে ফার্স্ট দেখো তোমরা আইডিয়ালিজম, যাকে আমরা ভাববাদ বা আদর্শবাদ বলে থাকি, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। এখন এই আইডিয়ালিজমের মতে যে শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন, তাদের চিন্তা ভাবনা কি ছিল, এরা সব একটা ফিলোসফার ছিল। কি বলেছিল? আইডিয়ালিজম ফিলোসফি হুইচ বিলিভ দ্যাট idea, mind or spirit is the ultimate reality, not matter। তার মানে কি, ভাববাদ যে দার্শনিকরা ছিল তাদের মতামত ছিল যে আমরা যে চেতনা, আমাদের যে চিন্তা, আমাদের যে আত্মা, সেটাই বাস্তব, সেটাই সত্য। হ্যাঁ, সেটাই ভাববাদরা বিস্তার করতো, যে আমরা যেটা ভাবছি, আমরা যেটা চিন্তা করছি, আমরা যেটা সেটাই বাইরে বাস্তব, এর বাইরে আর কিছু নয়। তার মানে কি, তারা মূলত ট্রুথ করেছিল কিসের উপর, অ্যাকর্ডিং টু আইডিয়ালিস্ট, ট্রুথ অ্যান্ড রিয়েলিটি এক্সিস্ট ইন দ্য মাইন্ড। তোমার মনের ভিতর, মনের যে ভাবনাগুলো হচ্ছে, তার যে আদর্শ, সেটাই প্রতিফলনের মাত্রা, এর বাইরে আইডিয়ালিজম আর কিচ্ছু বলেনি। তুমি যেটা থিঙ্কিং, তুমি যেটা ভাবনা, তুমি যেটা চিন্তা করছো, সেটাই বাস্তব, এর বাইরে আর কিছু না। এখন এই পরীক্ষায় মূলত কি আসে, এই আইডিয়ালিজম ফিলোসফারের নাম। মেন ফিলোসফার অফ আইডিয়ালিজম কারা ছিল? প্লেটো। আমি এখানে অনেক ডিটেলস একটু ডিটেল লিখেছি, তোমার শুধু এই নামগুলো জানলেও চলবে, তাও আমি একটু ডিটেলস লিখেছি। এই প্লেটোকে আমরা কি বলা হয়? ফাউন্ডার অফ আইডিয়ালিজম। পরীক্ষায় আসতেই পারে ভাববাদের জনক কে, কি বলবে? প্লেটো। তার মতে, প্লেটোর মতে কি ছিল, তাকে বলা হচ্ছে যে আমরা এই যে ভাবি যেগুলো, হ্যাঁ, যে বাস্তব যেটাই ভাবি সেটাই বাস্তব, এর বাইরে আর কিচ্ছু মনে করতেন না। আর কি আছে? সক্রেটিস। সক্রেটিস কি ছিলেন? একজন মেন ফিলোসফার কিন্তু এই ভাববাদের। তিনি কি বলতো, তিনি মূলত জ্ঞান, আমরা যেটা আমাদের মধ্যে যে নলেজ আছে, আমাদের মধ্যে যে নৈতিকতা আছে, তার উপর মূলত তিনি জোর দিয়েছিলেন। আর আছে দেখো কান্ট, যেটা 1974 থেকে 1980-র মধ্যে, এগুলো দরকার নেই। হাগেল আছে। মেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কিন্তু এই ভাববাদের উপর বিশ্বাস করতেন। তাহলে দেখো কতগুলো নাম তোমরা শুধু মনে রাখো। মেন আইডিয়ালিজম ফিলোসফার কারা? প্লেটো, সক্রেটিস, স্বামী বিবেকানন্দ ইত্যাদি। এরকম দুটো তিনটে নাম মনে রাখলেই হবে। এই ভাববাদের মূল প্রিন্সিপাল গুলো কি ছিল, নীতি কি ছিল? তারা কি করতো? তারা সবসময় ট্রুথ, বিউটি অ্যান্ড গডনেস আর দ্য হাইয়েস্ট আইডিয়া। তারা বিশ্বাস করতো এই যে আমরা যে সুন্দর এবং আমাদের যে সত্য, হ্যাঁ, এটাই মানব জীবনের একজন সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত বলে এই ভাববাদদের মূল প্রিন্সিপাল বা নীতি ছিল। তারা কি ছিল? রিয়েলিটি ইজ স্পিরিচুয়াল। রিয়েলিটি কি বলছে, যে বাস্তবতা হচ্ছে কি, সেটা হচ্ছে আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, আমরা যেটা ভাবি,
নট এ ম্যাটেরিয়াল, এটা কোনো বস্তুগত পদার্থ নয়, তাদের মত এরকম ছিল। তারা কি বলছে, মাইন্ড ইজ এ ক্রিয়েটার অফ নলেজ, মস্তিষ্কই হচ্ছে কি পৃথিবীর সমস্ত রকম জ্ঞানের উৎস। এই ভাববাদদের মতে এটাই ছিল। তারা কোনো প্রকার তাদের মধ্যে যে ভাবনা আসে, তাদের মধ্যে যে নলেজ আসে তোমার মধ্যে, সেটার উপরেই তারা বিশ্বাস করেছিল। তারা কি করেছিল, এডুকেশন শুড ডেভেলপ মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ভ্যালু। তাদের মতে ছিল, ভাববাদদের মতে দেখো কি করছে, যে এডুকেশন শিক্ষার মাধ্যমে শুধুমাত্র নৈতিক এবং বৈধিক উন্নতি হওয়া উচিত। আইডিয়ালিজম ভাববাদরা এই কনসেপ্ট ছিল তাদের মধ্যে। এবং তারা কি করেছিল, ডিসিপ্লিন এন্ড সেন্ট কন্ট্রোল আর এসেনশিয়াল তাদের মধ্যে, এবং তাদের মধ্যে একটা শৃঙ্খলা এবং তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা সেন্ট কন্ট্রোল, এটা কিন্তু তারা একদম ন্যায্য করার অপরিহার্য বলে তারা দাবি করেছিল। এখন এই ভাববাদের যদি আমরা এডুকেশনাল ইমপ্লিকেশন দেখি, যে এম অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য ছিল আমাদের এই ভাববাদের মতে, শিক্ষার লক্ষ্য কি এখানে বলে দিয়েছে দেখো, তাদের মতে কি ছিল, ডেভেলপমেন্ট করবে কি মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ভ্যালু। আর স্ক্রিনটা স্যার দেখা যাচ্ছে না। কেন, এখানে তো আমি তো আর একটা মোবাইলে স্ক্রিন শেয়ার হয়েছে, সেখানে তো শো করছে বাকিদের। করছিল না একটা আবার। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে এবার। হ্যাঁ, হ্যাঁ বেশ। স্যার দেখা যাচ্ছে। এখন এখানে টিচারের রোল কি ছিল, এই আইডিয়ালিজমের শিক্ষকের মূল ভূমিকা কি ছিল? শিক্ষকের আইডিয়ালিজমে কি বলতো, গুরু বলা হতো। কি বলা হতো, টিচার গাইড করবে এন্ড মোরাল মডেল হিসাবে, যাকে কি করবে, লাইক এ গুরু। এখানে টিচিং যে মেথড এই আইডিয়ালিজমে ভাববাদে দেওয়া হয়েছিল, সেখানে মূলত টিচিং মেথড কি ছিল, লেকচার মেথড, ডিসকাশন মেথড, কোশ্চেনিয়ার মেথড। তাহলে দেখো কত জায়গা আইডিয়ালিজমে, যদি তোমাকে প্রশ্ন আসে আইডিয়ালিজমে কোন ধরনের টিচিং মেথড করানো হতো, সেগুলো তোমরা নিশ্চয় লেকচার, ডিসকাশন, কোশ্চেনিয়ার মেথড। আর তেমন কিছু দেখো না। এই যে শারীর শিক্ষার ক্ষেত্রে কিভাবে দরকার, এগুলো এই একই কথা লেখা আছে। মূল কথা হচ্ছে, আইডিয়ালিজমের মূল কথা হচ্ছে এই যে আমাদের মধ্যে যে শিক্ষার্থীদের মধ্যে যে ভাবনা, যে চিন্তা, যে নৈতিকতা, সেগুলো কি আমাদের সব মনের যে বিকাশ, আমরা যেটা ভাবি সেটাই সঠিক, বাস্তবের বাইরে আর কিছুই নয়। ফেমাস কতগুলো উক্তি আমি এখানে লিখেছি। এডুকেশন ইজ দ্য ম্যানুফ্যাকচারেশন এন্ড পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো কি মানুষের ভেতরে থাকা পূর্ণতার বিকাশ। এডুকেশনের ডেফিনেশনে স্বামী বিবেকানন্দ বলেছে। পেলেটো কি বলেছে, আইডিয়া আর দ্য রিয়েল থিংস, ভাবনাই আসল সত্য, এর বাইরে আর কিছু না, নাথিং। তাহলে দেখো এবার আমাদের একটু ন্যাচারালিজমে আসি। প্রকৃতিবাদ বলতে আমরা কি বুঝি? আইডিয়ালিজম তো বললাম। প্রকৃতিবাদ বলতে আমরা এই যে এই প্রকৃতিবাদে যে সমস্ত ফিলোসফাররা ছিলেন, তারা মনে করতেন যে প্রকৃতি হচ্ছে একদম কোনো কিছু শেখার একদম বাস্তবতম উপায়। অর্থাৎ মানুষের যে জীবন, মানুষের যে চিন্তা, মানুষের যে আচার আচরণ, সেগুলো সমস্ত কিছুই প্রকৃতির দ্বারা গঠিত, প্রকৃতির নিয়ম অনুযায়ী গঠিত। সেই জন্য আইডিয়ালিজম যারা ফিলোসফার, তারা বিশ্বাস করতেন যে শিশুর শিক্ষা হওয়া উচিত একদম শিশুর স্বাভাবিক আচরণে, স্বাভাবিক প্রবৃত্তিতে, স্বাভাবিক অভিজ্ঞতার মাধ্যমে কোনো কিছুকে শেখার ক্ষেত্রেই ন্যাচারালিজমরা তারা জোর দিয়েছিল। তারা কোনোভাবেই জোর করে কোনো কিছুকে চাপিয়ে দিয়ে শেখা, কৃত্রিম ভাবে, এইভাবে তারা বিশ্বাস করা যে করেছিল না, বা এখনো করে না। তারা কি বলেছিল, এই ন্যাচারালিজমে বলেছিল যে শিক্ষাই শিশুর মূল, সেই এখানে শিশুর শিক্ষাই হচ্ছে ন্যাচারাল ভাবে, মানে তার যে স্বাভাবিক প্রবৃত্তির মাধ্যমে কোনো কিছু শিক্ষাই হচ্ছে তার মূল কেন্দ্রবিন্দু, যার ফলে কি হবে, শিক্ষার্থীর মধ্যে স্বাভাবিক বিকাশ ঘটাতে সাহায্য করবে। এই ন্যাচারালিজমের মেন যে ফিলোসফার ছিল, তারা হচ্ছে কি রুশো, হারবার্ট স্পেন্সার, রবীন্দ্রনাথ ট্যাগর। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ন্যাচারাল ভাবে তার শান্তিনিকেতনে, বোলপুর শান্তিনিকেতনে গাছতলায় বসে শিক্ষা, অনেক কথাটা বলেছিল, সেগুলো নিয়ে আমরা এত কিছু বলছি না। তাহলে এই যে রুশোকে আমাদের কি বলা হতো, ফাদার অফ মডার্ন ন্যাচারালিজম, ফাদার অফ মডার্ন ন্যাচারালিজম। তাহলে এই যে ন্যাচারালিজমের যে ফিলোসফার, তাদের নামগুলো কি, একটা হচ্ছে রুশো, একটা হচ্ছে হারবার্ট স্পেন্সার, একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর কিছু তেমন কিছু মেন প্রিন্সিপাল, আচ্ছা এই তো মেন প্রিন্সিপাল তো বলে দিয়েছে। এরা হচ্ছে এই ন্যাচারালিজম ফিলোসফাররা বিশ্বাস করতো নেচার ইজ আলটিমেট রিয়েলিটি অ্যান্ড টিচার, যে প্রাকৃতিক এটাই আমাদের শিক্ষা সর্বশ্রেষ্ঠ মাধ্যম এবং শ্রেষ্ঠ শিক্ষক, এর বাইরে আর কিছুই না। আমাদের মধ্যে যে স্বাভাবিক প্রবৃত্তি আছে, সেই স্বাভাবিক প্রবৃত্তি প্রকৃতির সাথে সামঞ্জস্য হয়ে আমরা যেটা শিখি, সেটাই হচ্ছে ন্যাচারালিজম।
এখানে কি বলেছে, ন্যাচারালিজম বলছে লার্নিং বাই ডুইং আর এক্সপিরিয়েন্স। আমরা কিছু কিছু শিখবো, কিছু করবো, অভিজ্ঞতার মাধ্যমে কিছু শিখবো। বারবার তোমাদের লার্নিং বাই ডুইং আছে, তাহলে এটা লার্নিং বাই ডুইং কোন ধরনের ফিলোসফিতে বিশ্বাস করে? ন্যাচারালিজম ফিলোসফি। আমরা কিছু অভিজ্ঞতার মাধ্যমে, কিছু কাজ করার মাধ্যমে কিছু আমরা শিখবো। এক্ষেত্রে কি আছে, একদম ফ্রিডম দেওয়া আছে। কেন ফ্রিডম দেওয়া আছে? কারণ এক্ষেত্রে আমি কিছু অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আমি অর্জন করবো, তার মাধ্যমে আমি কিছু কিছু শিখতে পারবো। আর কি করে এখানে, কারিকুলাম শুড অ্যারাইজ ফ্রম চাইল্ড নিড অ্যান্ড ইন্টারেস্ট। দেখো শিক্ষাটা কিভাবে আইডিয়ালিজম যেটা ভাবতো, আর এক্ষেত্রে কি এখানে একদম চাইল্ডের যে প্রয়োজন এবং যে ইন্টারেস্ট তার উপরে পাঠ্যক্রম হওয়া উচিত। শিক্ষা ক্ষেত্রে যা যা প্রয়োগ সেগুলোকে আর বলছি না, ফিজিক্যাল এডুকেশন এগুলোকে বলছি না। এরপরে যদি আমরা একটা আসি, যেটা হচ্ছে প্র্যাগমাটিজম বা প্রয়োগবাদ আমরা যাকে বলি। এখন এই যে প্র্যাগমাটিজমের যে সমস্ত ফিলোসফাররা ছিলেন, তারা হচ্ছে একটু এই ন্যাচারালিজম আইডিয়ালিজমের থেকে তারা একটু ডিফারেন্ট। তারা কি বলেছো, অভিজ্ঞতা যে আমরা যে এক্সপিরিয়েন্স পাবো বা আমাদের যে কাজের ফলাফল হবে তার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে কোনো কিছুকে শেখার ক্ষেত্রে। তারা সবসময় এই যে তারা কি করছে, তারা বিলিভ করতো কি ট্রুথ অর রিয়েলিটি ইজ নট এ ফিক্সড। আমি যেটা বিশ্বাস করছি বাস্তব যেটা, সেটা কখনোই কোনো কিছু শেখার ক্ষেত্রে ফিক্সড না। ইট চেঞ্জ কিসের মাধ্যমে চেঞ্জ, উইথ এক্সপিরিয়েন্স এন্ড প্র্যাকটিক্যাল রেজাল্ট। একদম বাস্তবে যা হচ্ছে সেটার সাথে মেনে নিচ্ছে কি প্র্যাগমাটিজম, একদম বাস্তব ফলাফল, কাজের যে অভিজ্ঞতা এবং ফলাফলের উপর নির্ভরশীল। এখন এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে বলেছে আমরা যে কোনো কিছু শিখি, সেই শেখাটা এমন হওয়া উচিত যাতে আমাদের বাস্তব কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করে। সেটাই হচ্ছে আমাদের এই প্র্যাগমাটিজমের মূল কথা। এখানে মেন ফিলোসফার কারা ছিলেন? মেন ফিলোসফার ছিল উইলিয়াম জেমস আর জন ডিউই। মূল এটা আমাদের ফিজিক্যাল এডুকেশনের নাম, সেটা আমি বলছি না। একটা হচ্ছে জেমস আর একটা হচ্ছে জন ডিউই, নামগুলোকে মনে রাখবে। এদের যে মূল প্রিন্সিপাল গুলো ছিল, এরা কি বলেছিল যে এরা সবসময় কোনো কিছু অভিজ্ঞতা এবং পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে এরা পরিবর্তন হয়। কারণ এখানে শুধুমাত্র এক্সপিরিয়েন্স আমরা যেটা ভাবছি বা আমরা ন্যাচারাল ভাবে যেটা হবে অভিজ্ঞতার মতো এমন নয়, এরা বাস্তবকে মেনে নিতে চেয়েছিল যে বাস্তবে কি বলছে। সেই জন্য এরা বলেছিল, এক্সিস্টেন্সিয়াল যারা ফিলোসফার ছিল তারা কি বলেছিল, এডুকেশন শুড বি এ লাইফ সেন্ট্রিক এন্ড প্র্যাকটিক্যাল। বি প্র্যাকটিক্যাল মিন্স একদম জীবনমুখী হওয়া উচিত এবং যাতে ব্যবহারিক জীবনে সেটাকে কাজে লাগানো যায় সেমন ভাবে শিক্ষাটা হওয়া উচিত। হ্যাঁ, এখানে কি বলেছিল, লার্নিং বাই ডুইং, সেই সাথে অ্যাড করেছিল এন্ড প্রবলেম সলভিং, যাতে আমরা যে কোনো প্রকার সমস্যার সমাধানের মাধ্যমে শিখতে পারি একদম বাস্তব পরিস্থিতির সাপেক্ষে, সেটা হচ্ছে এখানে বলেছিল। আর তেমন কিছু নেই এক্ষেত্রে, এগুলো তোমরা পড়ে নেবে। এরপরে যেটা আছে আর একটা এক্সিস্টেন্সিয়ালিজম, সেখানে মূলত কথা বলেছিল যে এখানে যে মানুষ, এই যে এক্সিস্টেন্সিয়ালিজম যে সমস্ত ফিলোসফাররা ছিলেন, তারা মূলত কি হয়, একটা মানুষের যে ইন্ডিপেন্ডেন্ট, যে ইন্ডিভিজুয়াল যে স্বাধীনতা বা নিজের যে কোনো একটা ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, তার উপর তাকে ফ্রিডম দিয়েছিল, সর্বাধিক গুরুত্ব তার উপর দিয়েছিল। এই এক্সিস্টেন্সিয়ালিজমে এই কথাটাকে বলছে অস্তিত্ববাদ। মানে একজন প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স আছে, ফ্রিডম আছে, পার্সোনাল চয়েস আছে, তার উপর বিশ্বাস করেছিল কিন্তু এই ফিলোসফাররা। তারা কি বলেছিল যে মানুষ তার নিজের কাজ এবং নিজের সিদ্ধান্ত, নিজের জীবন নিজে কিভাবে তৈরি হবে বা নিজের কি জীবনের আলটিমেট লক্ষ্য কি, তার উপর বিশ্লেষণ করে শিক্ষাটাকে এখানে বলেছিল যে প্রত্যেক মানুষই তার নিজের জীবনের জন্যই কিন্তু সে দায়ী, যে কিভাবে তার জীবন হচ্ছে, শিক্ষা নিয়ে কি করবে, তার যে নিজের যে ইন্টারনাল যে চেতনা শক্তি, তার উপরকে কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজম বলেছিল। এখানে ফিলোসফার গুলো কে কে ছিল, এখানে মূলত আমাদের ফিল্ডে যে ফিলোসফার আছে, একটা দেখো মার্টিন হেডেগার, আর একটা হচ্ছে আমাদের তেমন ফিল্ডে এখানে নামগুলো নেই, এগুলো সব আদার্স নাম আছে, তোমরা চাইলে সেগুলোকে পড়ে নেবে। মূলত এই কথা বলেছিল। এছাড়া এর কিছু প্রিন্সিপাল আছে, সেখানে প্রিন্সিপাল কি বলেছিল, ম্যান ইজ ফ্রি টু চয়েস হিজ ওন পথ। ওন পথ মিন্স যে জীবনে চলার পথ নিজেকেই বেছে নিতে হবে। এই ফিলোসফাররা সেইটাকে বিশ্বাস করেছিল। এখানে কি বলেছিল, লাইফ হ্যাজ নো প্রি ডিটারমাইন্ড পারপাস, পূর্ব নির্ধারিত কোনো উদ্দেশ্য কিন্তু জীবনে থাকবে না। এই ধরনের ফিলোসফাররা তারা কি বলেছিল, আমরা যে উই ক্রিয়েট ইট থ্রু আওয়ার অ্যাকশন, আমরা যে কাজের মাধ্যমে আমরা সেটাকে তৈরি করব। মূল ফিলোসফার এই কথার উপরে তারা মূলত জোর দিয়েছিল।
আর তেমন কিছু পরীক্ষা আসার মতো কিছু নেই, জানার জন্য বলে দিলাম। এরপরে আসছি আমরা আর একটা যে ফিলোসফার, যেটা রিয়েলিজম, বাস্তববাদ, অনেকটা এর সাথে সম্পর্ক যুক্ত। এখানেও তারা একদম এই কিছুটা পুরো আমি একটু আলাদা করেছি, বাট এবার দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। কিভাবে বাস্তববাদ যে সমস্ত ফিলোসফাররা ছিলেন, তারা একদম রিয়েলিটি, একদম বাস্তব জগতে কি হচ্ছে, সেই একদম বাস্তব জগৎকে, মানুষের মধ্যে যে হিউম্যান মাইন্ডের মধ্যে এখন বর্তমান সিচুয়েশন কেমন, সেই পরিস্থিতির সাথে রিয়েলিটিকে ইয়ে করে তার ফ্যাক্ট, তার যে অবজেক্টিভ, তার যে চাহিদা, তার উপর বিশ্বাস করতো। এই রিয়েলিজম একদম বাস্তবকে তারা কি করতো, তারা কনসিডার করতো যে জীবনের শিক্ষা উচিত যে আমাদের বিভিন্ন যে পরিস্থিতি একদম বাস্তবসম্মত। এখন এখন বর্তমান যে পরিস্থিতি সেটা কি, আমাদের যে সেলফ এক্সপিরিয়েন্স এবং আমাদের যে অবজারভেশন, কোনো কিছুকে ভাবছি, আমি কোনো কিছুকে কল্পনার জগতে ভেবে নয়, একদম বাস্তব রিয়েলিটি কি বলছে সেই ভেবে কোনো কিছুকে শিক্ষা দেওয়া উচিত, সেটাই হচ্ছে এই রিয়েলিজমের যে সমস্ত ফিলোসফাররা ছিলেন তারা বিশ্বাস করতেন। রিয়েলিজমের মধ্যে অ্যারিস্টটল ছিলেন, আর হচ্ছে এখানে জন লকি, এই দুজন আমাদের ফিজিক্যাল এডুকেশনে, আর বাদ বাকি নেই। তারা একদম কি বলেছে যে আমরা যেগুলোকে ধরো অনেক সময় আমরা না একটু বাস্তব ছাড়া অন্য কিছুকে ভাবি, তারা কিন্তু এই ধরনের ফিলোসফার তারা বিশ্বাস করে না, রিয়েলিটিকে তারা বোঝার চেষ্টা করত। আর মূলত এখানে আর একটা আছে বোধহয় হিউম্যানিজম, আর একটা আছে একদম হিউম্যানিজম, মানবতাবাদ। মানবতাবাদ যে সমস্ত ফিলোসফিরা তারা দার্শনিক ছিলেন, তারা মূলত বিশ্বাস করতেন যে মানুষের প্রতি মানুষকে রেসপেক্ট করা, মানুষের প্রতি মানুষের যে মর্যাদা, মূল্যবোধ, এই সম্ভাবনার উপর তারা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিয়েছিল। তারা বিলিভ করেছিল কি, যে ইট বিলিভ দ্যাট হিউম্যান আর ক্যাপাবল ফর শেয়ারিং দেয়ার ওন লিভস থ্রু রিজন, এক্সপিরিয়েন্স and free feel without laying slowly on driven on supernatural force। তাহলে এই মতবাদে বিশ্বাস করে যে মানুষের যে নিজের যে চিন্তা শক্তি, অর্থাৎ বুদ্ধি বা অভিজ্ঞতা বা সমস্ত কিছু নিজের ইচ্ছার দ্বারা জীবনকে তৈরি করতে পারে, কেবলমাত্র যে ঈশ্বর বা কোনো প্রকৃতি কোনো কিছুকে সৃষ্টি করে দেবে তার উপর কিন্তু তারা নির্ভর করে না। হিউম্যানিজম মানে একদম মানুষ তার নিজের চিন্তা শক্তি দ্বারা, নিজের ইচ্ছা দ্বারা এগুলোকে তৈরি করবে। এখানে যে মেন ফিলোসফাররা ছিলেন তারা, এখানে যদিও আমাদের সাথে এগুলোকে সম্পর্ক নেই, জন ডিউই এখানে বলতে পারো, কার্ল রগার্স এখানে বলতে পারো, আব্রাহিম ম্যাসলো, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আব্রাহিম ম্যাসলো একজন বিখ্যাত একজন মোটিভেশনের একটা থিওরি দিয়েছিল, নিট থিওরি, আমরা যখন মোটিভেশন পড়বো। তাহলে এই যে তারা একদম হিউম্যানিজম মানে কি, মানুষ কিভাবে আমরা সোসাইটিতে থাকবো, তার কতগুলো যে নিজের যা কর্ম, নিজের যা ইচ্ছা, তার উপর নিজের চিন্তা শক্তি দ্বারা আমরা সেটাকে বিশ্লেষণ করব। প্রাকৃতিক বা ঈশ্বর কিছু সৃষ্টি করে দেবে, এই মতবাদে তারা বিশ্বাস ছিল না। এই হচ্ছে মূলত তোমাদের যা সিলেবাসে ফিলোসফিক্যাল কনসেপ্ট। আচ্ছা বেশ, এখানে আমি একটা ছোট্ট একটা টেবিলে যেটা পরীক্ষা পারপাস আমি রেখেছি, এক ঝলক চোখটা বুলিয়ে নি। যে আইডিয়ালিজম কি বলেছিল, আইডিয়ালিজমের মূল কথাই ছিল মন বা আত্মা যা বলছে সেটাই বাস্তব। ন্যাচারালিজম কি বলছো, না, প্রকৃতিই হচ্ছে সর্বোচ্চ বাস্তবতা, স্বাভাবিকভাবে শিখন। রিয়েলিজম কি বলেছিল, না, রিয়েলিজম বলেছিল একদম বাস্তব যেটা হচ্ছে সেখানে তার পরিস্থিতি, তার যে সাইন্টিফিক প্রিন্সিপাল, তার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। প্র্যাগমাটিজম কি বলছিল, না, অভিজ্ঞতা, আমার বাস্তব অভিজ্ঞতা কি তার উপরে কাজে লাগিয়ে কোনো কিছুকে শেখা। এক্সিস্টেন্সিয়ালিজম কি বলছিল, যে মানুষের অস্তিত্ব এবং যে মানুষের ফ্রিডম দিয়েছিল এক্সিস্টেন্সিয়ালিজমে। হিউম্যানিজমে কি বলেছিল, যে মানুষের যে মূল্যবোধ, যে মানুষের যে প্রতি অন্যের প্রতি যে সহানুভূতি, মর্যাদা, তার উপর ডিপেন্ড করে লাগিয়ে দিয়েছিল। এটাই মূল কথা। শুধুমাত্র এই জায়গাগুলোকে নিজেদের জানার জন্য আমি দিয়েছি, মেইনলি পরীক্ষা পারপাসে জাস্ট কতগুলো যে ফিলোসফারদের নাম, সেই ফিলোসফারদের নামগুলো তোমরা পড়লেই হবে, বাকিগুলো তোমাদের নলেজের জন্য দেওয়া আছে। এখন আমরা এই যে আজকে যে দুটো পার্ট, এক্সট্রা যে দুটো পার্ট, এই ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন, এই জায়গা থেকে আমরা যে দুটোকে আজকে একটু জানার চেষ্টা করলাম, এখন এই জায়গা থেকে আমি মোরলেস নিয়ার অ্যাবাউট 30 এমসিকিউ রেখা আছে, যেগুলো পড়ানো হলো, যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম সেই কথাগুলো থেকেই এখানে আছে। আমি চাইবো তোমরা এই প্রত্যেকটা প্রশ্নগুলোকে আমি বলবো, বলার পরে তোমরা প্রত্যেকেই যারা আছো সবাই সেটাকে রেসপন্স করবে। ফার্স্ট দেখো, the three domain of learning were proposed by, three domain of learning কে, এই যে শিক্ষণের যে তিনটি ক্ষেত্র আছে সেটাকে কে প্রস্তাব দিয়েছিল? ব্লুম।
Bloom's. ऑप्शन है বুম, অপশন এ বুম। ব্লুমস। ভেরি গুড। এরপর আসছে কোশ্চেন নাম্বার 2, দ্য কগনিটিভ ডোমেন ইজ মেনলি রিলেটেড টু, জ্ঞানমূলক ক্ষেত্র মূলত কিসের সাথে সম্পর্কিত? মেন্টাল অ্যাবিলিটিস। Ability. অবশ্যই মেন্টাল এবিলিটি। কোশ্চেন নাম্বার 3, দ্য অ্যাফেক্টিভ ডোমেন ডিল উইথ, অ্যাফেক্টিভ ডোমেন যে ভাবমূলক ক্ষেত্র সেটা কিসের সাথে সম্পর্ক ছিল? Knowledge and complexity. নলেজ এন্ড কম্প্রিহেনসিভের সাথে অপশন বি স্যার, No, no. অপশন বি 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 স্যার, ফিলিং Feeling, attitude, value, হ্যাঁ, যেগুলো আমাদের feeling টা। সাইকোলজিক্যাল যে সমস্ত ফ্যাক্টরগুলো ছিল। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4, দ্য সাইকোমোটর ডোমেন ফোকাস অন, সাইকোমোটর ডোমেন কোন দিকের উপর ফোকাস করে? ফিজিক্যাল মুভমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন। ভেরি গুড, ফিজিক্যাল মুভমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন। সবাই উত্তরগুলোকে দাও। কোশ্চেন নাম্বার 5, দ্য কগনিটিভ ডোমেন ইন বুম ট্যাক্সোনমি ইনক্লুড, বুম ট্যাক্সোনমি কগনিটিভ যে জ্ঞানমূলক যে ক্ষেত্রের ক্ষেত্রে যে শ্রেণীবিন্যাস করেছিল তার মধ্যে কি কি বিষয়গুলো ছিল? এখানে দেখো কতগুলো অপশন দেওয়া আছে। নলেজ Knowledge, কম্প্রিহেনশন comprehension, অ্যাপ্লিকেশন। application. ভেরি গুড, নলেজ কম্প্রিহেনসিভ এন্ড অ্যাপ্লিকেশন। উত্তর এখানে করাই ছিল। পরে প্রশ্ন, হু ডেভেলপ দ্য অ্যাফেক্টিভ হ্যাঁ। ডোমেন ট্যাক্সোনমি, কে ডেভেলপ করেছিল অ্যাফেক্টিভ ডোমেন? সিমসন। কাথল। অপশন বি স্যার। সিম্পসন কি করেছিল? সেটা সাইকোমোটর করেছিল। অপশন বি। এই যে সাইকোমোটর ডোমেন ওয়াজ গিভেন বাই এ Simple. সিমসন। দ্য হাইয়েস্ট লেভেল অফ কগনিটিভ ডোমেন ইজ, জ্ঞানমূলকের সর্বোচ্চ স্তর কোনটা ছিল? এভলিউশন। জ্ঞানমূলক কগনিটিভ ডোমেন। ক্রিয়েটিং, ক্রিয়েটিং, নতুন কিছু ক্রিয়েট করব। ক্রিয়েটিং। ইন দ্য অ্যাফেক্টিভ ডোমেন দ্য লোয়েস্ট লেভেল ইজ, অ্যাফেক্টিভ ডোমেনের লোয়েস্ট লেভেল কোনটা ছিল? লোয়েস্ট বলেছে, রিসিভিং। অবশ্যই রিসিভিং। Responding, receiving. রিসিভিং, কোনো কিছুকে রিসিভ করবো আগে। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 10, দ্য সাইকোমোটর ডোমেন এমফাসাইজ, যে এই যে চলনমূলক বা মুভমেন্ট উপর কোন ক্ষেত্রকে গুরুত্ব দেয় মূলত? অর্গানাইজিং। ভালো করে ভাবো, অর্গানাইজেশন। ভালো করে ভাবতে বলেছি। Doing. সাইকোমোটর ডোমেন এমফাসাইজ। আচ্ছা, কে বললে ডুইং? ডুইং কে বললে? Doing. ডুইংই হবে স্যার। কেন ডুইং হবে একটু বলো। করে শেখা। লার্নিং বা ডুইং, সাইকোমোটর মানে কি? গতি সঞ্চালনমূলক কাজ, গতি সঞ্চালনমূলক কাজ মানে কি? তোমাকে প্র্যাকটিস মেকে পারফেকশন, তাই তো? মুভমেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি, সেখানে ডুইং মানে কি? কিছু করো এবং কিছু শেখো। কিছু করে শেখো। তারপরে হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 11, গাইডেড রেসপন্স ইজ এ স্টেজ অফ, গাইডেড রেসপন্স কোন স্টেজ, মানে এই যে কগনিটিভ অ্যাফেক্টিভ সাইকোমোটর বলা হয়েছিল তার মধ্যে কোন স্টেজের মধ্যে পড়ে? হ্যাঁ, অ্যাফেক্টিভ না সাইকোমোটর। ওই যে সাইকোমোটরের যে একটা ইয়ে কমপ্লেক্সিটি, কোন একটা স্টেজকে তুমি শিখছো, আমরা একটু যাই সাইকোমোটর স্টেজের ক্ষেত্রে, একটু সুবিধা হবে। দেখো সাইকোমোটর ডোমেনে কি করছে? প্রথমে পারসেপশন করছে, সেট প্রস্তুতি নিচ্ছে, তারপরে কি হচ্ছে? গাইডেড রেসপন্স আছে। সবগুলোই প্রস্তুতি পড়ানো থেকেই করা, নোট থেকেই করা। তারপরে হচ্ছে প্রশ্ন নাম্বার আমাদের, হ্যাঁ, কার্থল ট্যাক্সোনমি ফোকাস অন,
কিসের উপরে ফোকাস করেছিল? ফিজিক্যাল স্কিল, ইমোশনাল লার্নিং, সায়েন্টিফিক অ্যাটিটিউড, নলেজ, মেমোরি। কাথল ট্যাক্সোনমি, সায়েন্টিফিক অ্যাটিটিউড, ভালো করে ভাবো, কাথল ট্যাক্সোনমি কোন ধরনের কথা বলেছিল? ইমোশন, ফিলিং, মোটিভেশন। ইমোশনাল লার্নিং। ভুল হচ্ছে কেন? তোমার তো ভুল হওয়ার কথা না। বুম ট্যাক্সোনমি ওয়াজ ফার্স্ট প্রপোজড ইন, কত সালে প্রপোজ করেছিল বুম ট্যাক্সোনমি? 1956, 1956। 1956। ইন এ সিম্পোসিয়ান সাইকোমোটর ডোমেন, সিম্পোসিয়ানের সাইকোমোটর ডোমেন হাইয়েস্ট লেভেল ইজ, হাইয়েস্ট লেভেল। Organization. Organization. Very good, very good. Question number 15. Learning by doing is mainly develops. Learning by doing. Psychomotor domain. Psychomotor domain. Idea are the real thing said by. Plato. Plato. প্লেটো। উক্তিগুলো আমি ওখানে দিয়েছি, বলেছিলাম। Who is the father of idealism? Plato. Option B, Plato. Back to nature is the slogan of, প্রকৃতির কাছে ফিরে যাও কার স্লোগান? Naturalism. ন্যাচারালিজম। Naturalism. Very good. Learning by doing is the main idea of. Realism. তো দেখলাম রিয়েলিজম না প্র্যাগমাটিজম আছে, একটা বই দেখলাম আর একটা এটা দেখলাম। ন্যাচারালিজম একটা দেখলাম, প্র্যাগমাটিজম দুটো কিছু। দুটোই হবে। রিয়েলিজম এমফাসাইজ, বাস্তববাদ জোর দেয়। ফ্রিডম এন্ড চয়েস, না সরি, রিয়েলিজম মানে বাস্তববাদ। যেটা সায়েন্স, যেটা রিয়েলিটি, যেটা ফ্যাক্ট বলছে সেটাকে যুক্ত দেয়। এডুকেশন is life itself said by. লেখা আছে ফার্স্ট জন ডিউই প্র্যাগমাটিজমে বলেছিল। এক্সিস্টেন্সিয়ালিজম এমফাসাইজ, অস্তিত্ববাদ কিসের উপর জোর দেয়? ইন্ডিভিজুয়াল ফ্রিডম এন্ড চয়েস। হিউম্যানিজম gives importance to, মানবতাবাদ কিসের উপর গুরুত্ব হিউম্যান দেয়? ভ্যালু এন্ড ডিগনিটি। ভেরি গুড, হিউম্যান ভ্যালু এন্ড ডিগনিটি। ভেরি গুড, ভেরি গুড। Child is the center of education. First best with, কার মতামত উপযুক্ত? ন্যাচারালিজম। ন্যাচারালিজম, শিশুকে তার ন্যাচারালিজম। Who is the developed by transcendental idealism, অতিকেন্দ্রীয় ভাববাদ প্রবর্তন কে করে? Immanuel Kant. প্লেটো তো কি আছে? In realism the teacher is, বাস্তবতার মধ্যে শিক্ষা হলো কি? ফিলোসফার, অবজারভার, নলেজ ট্রান্সমিটার, ফ্রেন্ড। কে বলো, তোমাদের ভাবনা থেকে বলো। Knowledge transmitter. নলেজ ট্রান্সমিটার রিয়েলিজমের মধ্যে ফ্রেন্ড, অবজারভার, ফিলোসফার। দেখা যাক কি আছে। নলেজ ট্রান্সমিটার। ভেরি গুড। আর কটা প্রশ্ন আছে দেখে, আর দুটো আছে। হ্যাঁ। হুইচ ফিলোসফি প্রমোটস অ্যাক্টিভিটি বেসড লার্নিং? অ্যাক্টিভিটি বেসড লার্নিং। প্র্যাগমাটিজম। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিং রিলেট টু, মানুষ সকল কিছুর মানদণ্ড। কে বলে এটা? অবশ্যই। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 29। হুইচ ফিলোসফি বিলিভ ট্রুথ ইজ চেঞ্জেবল? হুইচ ফিলোসফি বিলিভ ট্রুথ ইজ চেঞ্জেবল? কোন দর্শনের মতে সত্য পরিবর্তন? Pragmatism.
কোন দর্শনের মধ্যে ট্রুথ ইনটেনজেবল, কোন দর্শনের মধ্যে সত্য পরিবর্তনশীল? প্র্যাগমাটিজম। রিয়ালিজম না কেন? Realism প্র্যাগমাটিজম। Question number 30. Education should help in self-realization. Belong to. শিক্ষা আত্ম উপলব্ধিতে সাহায্য করে, কোন দর্শনের মতামত? সেলফ রিয়েলাইজেশন। সেলফ রিয়েলাইজেশন অবশ্যই হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। এই হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট যে তোমাদের যে ফাউন্ডেশনের যে ইউনিট ছিল, এইবার আমরা টোটালি একদম কমপ্লিটলি আমরা শেষ করতে পারলাম ফার্স্ট ইউনিট 1। এখন তোমাদের এই ইউনিট 1 থেকে যদি কোনো এরিয়া কোনো জায়গা যদি তোমাদের এখনো পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে বলো, না হলে কিন্তু আমরা নেক্সট পার্টে চলে যাব। মানে হিস্টোরিক্যাল অ্যাসপেক্টে আমরা নেক্সট ক্লাসে আমরা হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশনের কোনো সমস্যা নেই তো? বাকিদের আছে নিশ্চয়ই, রেসপন্স করছো না এই কারণে? না স্যার। ওকে, ভেরি গুড। আমরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।